কাশিরাম দাস লিখছেন, দিব্য সভাপর্ব কথা, বিচিত্র ভারত গাথা, শুনিলে অধর্ম যায় নাশ। অধর্মের নাশ হয় কিনা জানি না, তবে রাজনীতির হেভিওয়েটরা সভা সমাবেশে কি বলেন, বিশেষত ভোটের মুখে কি বলেন, তার দিকে মানুষ অবশ্যই তাকিয়ে থাকে। ঠিক যেমন অপেক্ষা ছিল 8ই ফেব্রুয়ারি বিজেপির ব্রিগেডে প্রধানমন্ত্রী কি বলেন তা জানার, কিন্তু তৃণমূলের ব্রিগেড সমাবেশে দুদিনের মধ্যেই বাতিল হয়ে গেল বিজেপির প্রস্তাবিত 8 তারিখের ব্রিগেড সমাবেশ। ওই দিন আসানসোলে অবশ্য প্রধানমন্ত্রী সভা করবেন। তৃণমূলের খোঁচা, বিজেপির সঙ্গে লোক নেই তো ব্রিগেড ভরবে কি দিয়ে, তাই ব্রিগেড বাতিল। অন্যদিকে বিরোধীরা যখন ইভিএম এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, তখন লন্ডনে এক সাইবার বিশেষজ্ঞের বিস্ফোরক দাবি, ট্রান্সমিটারের মাধ্যমে ইভিএম হ্যাক করা সম্ভব। 2014 সালে ভারতের লোকসভা নির্বাচনে নাকি ইভিএম হ্যাকড হয়েছিল। আর লন্ডনে যে সাংবাদিক সম্মেলনে তিনি এই চাঞ্চল্যকর দাবিটি করছেন, সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কপিল সিব্বাল। বিজেপি বলছে আসলে কংগ্রেসের মাথাটাই হ্যাক করা হয়েছে। যাই হোক, আমরা আজ শুরুতেই দেখব বিজেপির 8 তারিখের ব্রিগেড সমাবেশ বাতিল হলো। দেখুন, কেন্দ্র এখন চাইছে না আমরা ব্রিগেড করি, কারণ কি মাননীয় সভাপতির 5টা সভা আছে, তারপরে মাননীয় প্রধানমন্ত্রীও 2-3টা সভা আছে। ওনারা বলছেন যে এত প্রেশার নিয়ে আর এত কম সময়ের মধ্যে ব্রিগেড কতটা সফল করতে পারবেন, সেই একটা তাদের মধ্যে সন্দেহ আছে। তৃণমূলের ব্রিগেড সমাবেশের ঠিক আগেই রাজ্য বিজেপি জানিয়েছিল 8ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীকে ব্রিগেডে আনার চেষ্টা করছেন তারা। তৃণমূলের ব্রিগেড সমাবেশের দুদিনের মধ্যে বাতিল হয়ে গেল সেই প্রস্তাব। ফলে 8ই ফেব্রুয়ারি হচ্ছে না মোদীর ব্রিগেড। ব্রিগেডের পরিবর্তে সেদিন প্রধানমন্ত্রী আসানসোলে সভা করবেন। আসানসোলেতে 8 ফেব্রুয়ারি মাননীয় মোদীজির সভা হবে। শুরুতে 23শে জানুয়ারি ব্রিগেড সমাবেশের ঘোষণা করেছিল বিজেপি, পরে সেই কর্মসূচি পিছিয়ে যায়। এবার 8ই ফেব্রুয়ারি ব্রিগেডের কথা ঘোষণা করে তারা, কিন্তু এবার তাও বাতিল হয়ে গেল। মাঠ ভরাতে পারবে না বুঝতে পেরে ব্রিগেড বাতিল করছে বিজেপি। কটাক্ষের সুর বিরোধীদের গলায়। এটা ভাবে এক করে এক, লড়াইয়ের ইচ্ছা আছে কিন্তু ময়দান ফাঁকা। এ তড়িঘড়ি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদ্ধ করবার এবং উন্নয়নকে স্তব্ধ করবার নীতি নিরে যা হয় তাই হয়েছে। কোনো লোক নেই, মনের জন্য থাকলে হয়। ব্রিগেড করতে ধক লাগে, বিজেপি করতে করবে। প্রধানমন্ত্রী কেন আরো 10 জনকে রকম নিয়ে এসে দাঁড় করালেও যা ব্রিগেড তার 4 ভাগের 1 ভাগ লোক ভরাতে পারবে না। ওরা বোধহয় ব্রিগেড অ্যানাউন্স করার আগে ব্রিগেডের চেহারা দেখেনি, তা আতঙ্কে বাতিল করেছে। তবে 8ই ফেব্রুয়ারির ব্রিগেড বাতিল হলেও এ মাসের শেষে রাজ্যে নরেন্দ্র মোদী ও অমিত শাহর একাধিক কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য 3টি ডেট আমরা দিয়েছিলাম, তার মধ্যে 28 জানুয়ারি শিলিগুড়িতে হবে, এটা ঠিক হয়ে গেছে। 31শে জানুয়ারি ঠাকুরনগর বনগাঁতে, 22 জানুয়ারি মালদার সভাতে মাননীয় অমিত শাহ আসবেন। 23 তারিখ 2টি সভা আছে, তার 2টো সভা করারই ইচ্ছা আছে। আপাতত একটা সভার ডাক্তারি অনুমতি পাওয়া গেছে ঝাড়গ্রামে। আমরা নির্বাচনের সভা ব্রিগেডে করব। রথযাত্রা নিয়ে বিস্তর আলোচনার পর তা হলো না। মোদীকে দিয়ে ব্রিগেড করানোর কথা বলা হলেও আপাতত তাও বাতিল। লোকসভা ভোটের আগে বিজেপির বারবার কর্মসূচিতে বদল দলীয় কর্মীদের মনোবলে ধাক্কা দেবে না তো? প্রশ্ন রাজনৈতিক মহলে। দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। প্রণয়বাবুকে দিয়ে শুরু করবো। প্রণয়বাবু, কোনো প্রশ্ন বা বিতর্কের জায়গা নেই, একবার নয় একাধিকবার একেবারে ঝরঝরে বাংলায় দিলীপ ঘোষ বলেছেন, বিজেপির রাজ্য সভাপতি, যে এত কোট আনকোট বলছি, এত অল্প সময়ের মধ্যে ব্রিগেডে কতটা আমরা সফল করতে পারবো তাই নিয়ে দিল্লির মনে সন্দেহ আছে, সেই জন্য আমরা বাতিল করছি। আমি বলছি তাহলে লোক করতে পারবেন না, এইটা হচ্ছে প্রধান সমস্যা। এবং আমার সংশয়টা সম্পূর্ণ অন্য জায়গায়, যে এটা তো রাজ্য বিজেপির ব্রিগেড শুধু নয়, প্রধানমন্ত্রীর ব্রিগেড। যে নরেন্দ্র মোদী ব্রিগেডের মোদী ম্যাজিকে ভর করে 2014 সালে যখন আপনারা এসেছিলেন, কোনোদিন ভাবতে হয়নি যে লোক হবে কি হবে না। তাহলে কি মোদী ম্যাজিক সত্যি ফিকে হচ্ছে? মানে আমি বলছি লোক হবে না এমন ভাবনাটা রাজ্য বিজেপিকে ভাবতে হচ্ছে কেন? না দেখুন, অক্টোবর মাসে যখন আমরা গণতন্ত্র বাঁচাও যাত্রার পরিকল্পনা করেছিলাম, তো একটা ডিজাইন ছিল যে গোটা পশ্চিমবঙ্গে ঘুরে লাস্টে কলকাতায় সমাপন হবে এবং মোদি সেখানে ব্রিগেডের সভা করবেন। তো বিভিন্ন কারণে আপনারা জানেন যে সেই পরিকল্পনা আমাদের সফল হয়নি, আমরা সেই যাত্রা করতে পারিনি। এবং সেই যাত্রার মূল যেটা ছিল, যে যাত্রা বিভিন্ন জেলায় যাবে এবং বিভিন্ন জেলায় সভা হবে, অমিত শাহর সভা হবে, কেন্দ্রীয় নেতাদের সভা হবে, লাস্টে ব্রিগেড হবে। তো এবার যখন সেই জায়গাটা হলো না, সুপ্রিম কোর্ট লাস্ট মোমেন্টে যখন জানালো যে সেই সভা হবে না, কিন্তু সভা করা যেতে পারে, তো সভা করার ক্ষেত্রেও আমরা প্রাধান্য দিয়েছি জেলাগুলোতে।
এবং জেলাগুলোতে না এটা তো প্রাধান্য বিষয় নয়, সেটা হচ্ছে 8 তারিখ হচ্ছে ঘোষিত ব্রিগেড সমাবেশ। একদিন দুদিন নয়, যথেষ্ট আগে আপনারা ঘোষণা করেছেন। তারপরে সেইটাকে প্রধানমন্ত্রী আসছেনও সেই দিন, এরম নয় যে প্রধানমন্ত্রীর জন্য বাতিল করতে হয়েছে। না, লোক হবে না এই অ্যাজাম্পশন, এই আমার কথা নয়, দিলীপ ঘোষ একাধিক জায়গায় একাধিকবার বলেছে। রাজ্যের পক্ষ থেকে সেরকমই ভাবা হয়েছিল যে 8 তারিখ ব্রিগেড করা হবে, হ্যাঁ। কিন্তু আমাদের তো সর্বভারতীয় দল, হ্যাঁ। সর্বভারতীয় নেতৃত্বে যারা আছেন তাদের পরামর্শ দিতে পারেন। তো তারা যখন পরামর্শ দিয়েছেন, তারা যখন বলছেন, দিলীপ বাবুর ইঙ্গিতটা পরিষ্কার, তার মানে তারা আস্থা রাখতে পারছে না রাজ্য পার্টির উপর। আস্থা রাখা না, দেখুন একটা গণতান্ত্রিক দলে তো এটা হয়। আমি রাজ্য কমিটিতে বসে বা রাজ্যের নেতারা একরকম ভাবে ভাবছি, দিল্লিতে যারা বসে আছেন তারা ভাবছেন যে না, জেলাগুলোর সব প্রোগ্রামগুলো করার পরে লাস্টে নির্বাচনের আগে ব্রিগেডের সভা করলে ভালো হয়। সেটব্যাক হিসেবেই দেখা হবে, একদমই কি অর্থ? না না, একদমই সেটব্যাক না। আজকে দেখুন, আজকে যদি বিজেপির লোকবলই না থাকে তাহলে বিজেপির প্রোগ্রামগুলোকে আটকানো হচ্ছে কেন? আপনি অমিত শাহ দেখুন কত বড় একটা ব্যাপার। আমি আসবো হেলিপ্যাড বিতর্কে আসবো, কিন্তু যদি নাই থাকে তাহলে তো ভয় পাওয়ার কি আছে? তাহলে তো রথযাত্রাও, আপনার গণতন্ত্র যাত্রাও হতে পারে। না, আমি কনফিউজড অন্য জায়গায়, যে গতকাল পর্যন্ত তো দিলীপ বাবু বুক ফুলিয়ে বলছিলেন যে ব্রিগেড হবেই, কিন্তু কনফিউশন ছিল। কেন্দ্রীয় নেতৃত্ব বারবার বলছিল যে ওই 5টা জনে নাকি প্রধানমন্ত্রীর সভা করুক, আর দিলীপ বাবু বলছিলেন না, ব্রিগেড করতেই হবে। তাহলে কোথাও কি বেশ কিছুদিন আগে বলা রাহুল সিনহার কথাটাই সঠিক? যে রাহুল সিনহা কিছুদিন আগে ICCR এর সভায়, দলীয় সভায় বলেছিল যে আমরা সবাই অপদার্থ। মানে আমি বলছি যে একটা দিল্লি প্রকৃত অর্থে বিশ্বাস করতে পারছে না। বহুদিন আগে কর্মসূচি ঘোষণা হয়েছে, এটা একদিন দুদিন আগের না। 8ই ফেব্রুয়ারি যে ওদের ব্রিগেড হবে, কথা বহুদিন ধরে ঘোষণা হয়েছে। তাহলে যদি 8ই ফেব্রুয়ারির ঘোষিত সূচি তাদের বদলে নিতে হয়, তাহলে প্রমাণ হয় যে বিজেপির পক্ষে খুব স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে তাদের সম্পর্ক সেভাবে নেই। সেই কারণেই তো আমরা দেখছি যে বিভিন্ন পর্বে, বিভিন্ন রথযাত্রা থেকে শুরু করে যেটা হয়নি, এছাড়াও একাধিক জায়গাতে বাইরে থেকে লোক নিয়ে আসতে হচ্ছে। ঘোষিত দেখুন, আমি বলি যে প্রণয়দা বলছিলেন, অ্যাকচুয়ালি কিন্তু দিলীপ ঘোষরা ঘোষণা করেছিলেন গত 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ব্রিগেডের ঘোষণা করলেন যে জানুয়ারিতে করবেন, ঠিক তারপরেই, মানে কয়েক ঘন্টার পরেই বিকেলবেলা উনি ঘোষণা করলেন যে আমরা ব্রিগেড করব, এবং এটা ঘোষিত ব্রিগেড বহু দিন, মানে বহু মাস ধরে। আজকে রথযাত্রার প্রেক্ষিতে যদি দেখেন যে একটা বড় সেটব্যাক তো হয়েছে। বিজেপি ভেবেছিল সারা রাজ্য জুড়ে রথ যাবে এবং উন্মাদনা তৈরি হবে, জনসংযোগ ঘটবে এবং নির্বাচনের আগে একটা প্রস্তুতি হবে। যখন প্রস্তুতিটা তারা করতে পারলেন না, মানে অর্থাৎ রথযাত্রা যখন হলো না, তখন কর্মী সমর্থকদের কিন্তু চাঙ্গা করার একটা বিরাট সুযোগ ছিল যে ব্রিগেডের পাল্টা ব্রিগেড করে যদি করতে পারতাম। অর্থাৎ আমি যেটা আপনার স্টুডিওতে এর আগেও বলেছিলাম যে কোচবিহারের মানে ওই রকম ইয়ের পরেও, প্রতিবন্ধকতার পরেও যখন শেষ পর্যন্ত রাজুরা সভা করতে পেরেছিল, সেটা একটা প্রত্যুত্তর ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা হেরে গেছে। তার কারণ তারা কোন দলের রাজ্য সভাপতিকে এই ভাষায় বলতে শুনিনি। আমি জানি না এর মধ্যে শ্লেষ আছে কিনা, কেন্দ্রীয় নেতৃত্বকে খুব পরোক্ষভাবে প্রশ্ন করা আছে কিনা, যে এত অল্প সময়ের মধ্যে ব্রিগেড আমরা কতটা সফল করতে পারবো, তাই নিয়ে দিল্লির মনে সংশয় আছে। কোথাও কি একটা দিল্লির নেতৃত্বের সিদ্ধান্ত নিয়েও দিলীপবাবু প্রশ্ন তুললেন? না, একটা জিনিস আপনাকে পরিষ্কার করি, পশ্চিমবাংলায় একমাত্র হয়তো বিজেপির ইউনিট যেখানে প্রধানমন্ত্রীকে বা তাদের সারা দেশের সভাপতিকে অমিত শাহকে বারবার মুখ পুরাতে হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচিকে বাতিল করতে হয়েছে, আপনি জানেন। মানে ভারতবর্ষের আর কোনো ইউনিটকে সেইটা করতে হয়নি। দ্বিতীয় যেটা, যে একটা বিরাট সুযোগ ছিল এই কারণে, নরেন্দ্র মোদী লাস্ট কয়েকদিন ধরে আপনি জানেন যে বিরোধীদের যে ব্রিগেডটা মমতা বন্দ্যোপাধ্যায় আয়োজন করেছিলেন, তা নিয়ে তিনি সরব একদম, এবং তিনি রীতিমতন চ্যালেঞ্জ ছুড়েছেন তাদের। আজকে অরুণ জেটলি, রাজীব প্রতাপ রুডি সবাই ফলে নরেন্দ্র মোদী যদি এই ব্রিগেডে দাঁড়িয়ে তার জবাবগুলো দিতে পারতেন, তাহলে পাল্টা একটা মানে সর্বভারতীয় স্তরে ইমপ্যাক্ট হলো। প্রণয় বাবু বাস মিস করলেন? না না, একদমই না, বাস মিস করেছি না, বাস আরো মানে বড় করে যাত্রা শুরু হবে সেটা তো আগামী দিন বলবে। আমাদের কিন্তু ব্রিগেড স্থগিত রাখিনি, ব্রিগেড স্থগিত রেখেছি, কিন্তু ব্রিগেড পরিকল্পনা বাতিল হয়নি। নির্বাচনের দিন ব্রিগেডের সভা হবে এবং নির্বাচনের আগেই হবে, এবং এর মধ্যে যতগুলো প্রশ্ন আসবে সব উত্তর নরেন্দ্র মোদী ব্রিগেড থেকেই দেবে, এটা জেনে রাখুন। আমার পরবর্তী বিষয়ে চলে যাব, হেলিপ্যাড বিতর্ক। হেলিপ্যাড বিতর্ক, বিজেপির তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে যে অমিত শাহ আসবেন আগামীকাল, মালদায় তার সভা, হেলিপ্যাডের অনুমতি দিচ্ছে না প্রশাসন। বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী তার প্রত্যুত্তর দিয়েছেন। আমি দ্রুত দেখে নেব দুটোই।
মঙ্গলবার মালদায় সভা করতে আসছেন অমিত শাহ। সূত্রের খবর, মালদা বিমানবন্দরে তার কপ্টার অবতরণের অনুমতি চেয়ে 16 জানুয়ারি জেলা প্রশাসনকে চিঠি দেয় বিজেপি। 18 তারিখ চিঠি দিয়ে প্রশাসনের তরফে বিজেপিকে জানানো হয় বিমানবন্দরে নির্মাণ কাজ চলায় অনুমতি দেওয়া সম্ভব নয়। এরপর মালদার যে হোটেলে বিজেপির সর্বভারতীয় সভাপতি উঠবেন সেই হোটেল চত্বরে কপ্টার অবতরণের অনুমতি চায় বিজেপি। প্রশাসন সূত্রে দাবি, প্রয়োজনীয় সব কাগজ প্রথমে জমা দিতে পারেনি বিজেপি। বিজেপি দাবি করে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই অমিত শাহের সভায় বাধা সৃষ্টির চেষ্টা করছে তৃণমূল। सरकारी पद का दुरुपयोग करके किसी प्रकार से बीजेपी की रैली को रोका जाए। हम इस तरह से हमारे राष्ट्रीय अध्यक्ष अमित शाह जी के हेलीकॉप्टर को लैंड करने में जो बनावटी रोक लगाई गई है, बेबुनियाद, झूठी, उसके हम बहुत भर्त्सना करते हैं। তাৎপর্যপূর্ণ বিষয় হলো একই সুরে তৃণমূলকে নিশানা করে কংগ্রেসও। এটা বাস্তব যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই, কারণ বিরোধীদের সব দিক দিয়ে আটকানো হচ্ছে। বাস্তবিকই বিরোধীদের এই পশ্চিমবঙ্গে খুব মানে রাজনীতিতে কোণঠাসা করার পরিকল্পনা চলছে। যদিও এডিজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা জানান, অমিত শাহ সভার নো অবজেকশন দেওয়া হয়ে গিয়েছে। হেলিপ্যাড তৈরির ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা ছিল, যেগুলি সংশ্লিষ্ট জায়গা থেকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে। হেলিপ্যাড বিতর্ক নিয়ে অবস্থান স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। যারা জেড প্লাস হয়, এটা তো আমরা বাইরে আলোচনা করতে পারি না। জেড প্লাস ইজ এ সিকিউরিটি প্রবলেম। আমরা উই গেট ফুল প্রোটেকশন টু টেক, আমরা উই ডোন্ট কম্প্রোমাইজ উইথ দ্য সিকিউরিটি। সেখানে পুলিশ হয়তো বলেছে যে হেলিপ্যাডটা এখানে না করে আর একটা অল্টারনেটিভ প্লেসে করবে, কিন্তু আমাকেও বলে অনেক সময় আই অলসো চেঞ্জ মাই হেলিপ্যাড ল্যান্ডিং as per police request. And number 2, for helipad landing, police gave all the permission. That is wrong. They are distorting, they are misinforming the people, and it is absolutely not true. We are not BJP. এরপরে বিজেপি দাবি করে মানুষের চাপে হেলিপ্যাডের অনুমতি দিতে বাধ্য হলো প্রশাসন। जब बहुत प्रेशर आता है, पब्लिक प्रेशर आता है, तब बड़ी मुश्किल से एन वक्त पे फिर सरकार यू टर्न करके परमिशन देती है, उस उम्मीद में कि शायद अब इतनी देर हो गई कि जनता ना पहुंच पाए। দুটোই আমরা পারমিশন পেয়েছি। ওই যেটা গোল্ডেন পার্ক হোটেলের হেলিপ্যাড, কিন্তু যতদূর জানা যাচ্ছে ওটা রেডি নাই, প্রস্তুতির চেষ্টা চলছে। এবং বিএসএফ এর যে হেলিপ্যাড আছে সেটার অনুমতি পাওয়া গেছে, সম্ভবত ওখানে উনি নামবেন। মঙ্গলবার মালদা, বুধবার ঝাড়গ্রামে সভা করবেন অমিত শাহ। সোমবার অমিত শাহ টুইট করেছেন, পশ্চিমবঙ্গে আমার দুদিনের সফরে মালদা ও ঝাড়গ্রামে জনসভা করব। মমতা দিদির তোষণের রাজনীতিতে পশ্চিমবঙ্গের ধ্বংসপ্রাপ্ত ঐতিহ্য পুনরুদ্ধারে প্রতিজ্ঞাবদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি। তবে বাংলায় বৃহস্পতিবারের কর্মসূচিতে থাকছেন না বিজেপি সভাপতি। কৃষ্ণনগর ও জয়নগরের সভায় উপস্থিত থাকবেন স্মৃতি ইরানি ও কৈলাস বিজয়বর্গীয়। দীপক ঘোষ, করুণাময় সিংহ ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। শোনবাবু, কোনো দলের সর্বভারতীয় সভাপতির প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে এই অকারণ রাজনৈতিক বিতর্কটা কেন? চিঠি দেওয়ার পর কেন টালবাহানা হবে? আমি বলছি মালদা এয়ারস্ট্রিপ, হোটেলের হেলিপ্যাড, তৃতীয় আরেকটা শোনা গেল বিএসএফ এর নারায়ণপুরের যে হেলিপ্যাড আছে সেখানে। আমি বলছি রাজনৈতিক বিতর্কের কি আদৌ কোনো প্রয়োজন ছিল? না, জেড ক্যাটাগরি নিরাপত্তা তো। আর ধরুন আমি বলছি যে অমিত শাহের বিকল্প যদি স্মৃতি ইরানি হতে পারে, তাহলে মালদায় যে হেলিপ্যাড, সেই হেলিপ্যাড ওখানে যারা নামার প্রস্তাব দিয়েছিলেন তার জায়গায় অন্য জায়গায় হতে পারে। নামাটা তো কথা। এর আগেও তো অমিত শাহ নেমেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নেমেছেন, সভা করেছেন, হেলিপ্যাড পাওয়া গেছে, এটা তো কথা না। আমার কথা হচ্ছে যে এই যে পরিবর্ত ঘোষণা, এই পরিবর্ত ঘোষণার মাধ্যমে এটা কি বুঝবো যে ধরুন এটাও তো বলা হয়েছে যে যদি অমিত শাহ না আসেন তাহলে স্মৃতি ইরানি। আপনি কি জানেন মাঠের অনুমতি পাইনি এখনো? আমি বলছি সরকারি মাঠ বাদ দিন, সরকারি মাঠ নাকি অনুমতি পাওয়াই যায় না, অবধারিতভাবে সেটা খারিজ হয়। মালদায় তো কোনো অসুবিধা হয়নি। মালদায় জেলা কমিটির অত্যন্ত প্রভাবশালী একজন নেতা তরুণ ঘোষ তার জমি দিয়ে দাঁড়িয়েছে পাশে। বাম মদতে রামেদের সভা হবে সেখানে, অসুবিধা তো কিছু নেই, সবার জায়গা তো পাওয়া গেছে। তার জন্য নো অবজেকশনের কথাও তো অনুজ শর্মা বলে দিয়েছেন, ফলে সেটা কথা নয়। আমার কথা হচ্ছে এই যে বারবার ধরে পরিবর্তন ঘোষণা, মানুষের কাছে কি বার্তা যাচ্ছে?
আপনি ধরুন মানুষের কাছে আছে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, পশ্চিমবঙ্গের শাসক দল বিরোধী দলকে সভা করতে চায় না, বিরোধী দলের সর্বমোট সভাপতিকে পশ্চিমবঙ্গের নামতে বাধা দেয়, এটা বার্তা যাচ্ছে মানুষের কাছে। যে দিলীপ বাবু কবে প্রধানমন্ত্রীর পরিবর্তে প্রার্থীর কথা বলবেন, যে যোগী আদিত্যনাথ যদি প্রধানমন্ত্রী না আসেন যোগী আদিত্যনাথ। এই যে রাজ্য বিজেপির এই যে গো অ্যাজ ইউ লাইক চলছে, মানে রথযাত্রা, মানে গণতন্ত্র বাঁচাও যাত্রা, তারপরে ব্রিগেড, তারপরে হলো এখন বিভিন্ন জনের সভা, বলে গোটাটাই তো একটা ব্রিগেডের কথা হাস্যকর হচ্ছে। একটা পরিস্থিতি। পরের ব্রিগেড 3রা ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড। আমি দ্রুত একবার প্রস্তুতির ছবিটা দেখবো, তারপর তন্ময় বাবুর কাছে আসবো। বামেদের ব্রিগেড কতদূর প্রস্তুত? 19 জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সমাবেশ হয়ে গিয়েছে। 8ই ফেব্রুয়ারি মোদির ব্রিগেড হচ্ছে না, কিন্তু 3রা ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশের প্রস্তুতি তুঙ্গে। মোদি বিরোধিতায় শনিবার ব্রিগেডে জাতীয় রাজনীতির তাবড় তারকাদের হাজির করেছে তৃণমূল, যদিও ব্রিগেড সমাবেশের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে বিজেপি। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের মুখে নিজেদের ব্রিগেড সফল করতে ঝাঁপিয়েছে বামেরা। আমাদের ব্রিগেডটা হচ্ছে মানুষের ব্রিগেড, মানুষের দাবি, মানুষের অভিজ্ঞতা, মানুষের মনোভাব, তার প্রতিফলন। কস্টলিয়েস্ট ব্রিগেডের আশপাশে আমরা নেই, মানুষ আছে, মানুষ আসবে। সিপিএম সূত্রে খবর, জানুয়ারিতে দুদিনের সাধারণ ধর্মঘটের সমর্থনে যারা রাস্তায় নেমেছিলেন এবং যারা সমর্থন করেছিলেন তাদের ব্রিগেডে আনার ওপর জোর দিচ্ছে সিপিএম। আঞ্চলিক কমিটিগুলিকে বলা হয়েছে নামের তালিকা তৈরি করতে। ছোট ছোট দলে ভাগ হয়ে ইতিমধ্যে বাড়ি বাড়ি প্রচার শুরু হয়েছে, কোথাও কোথাও চলছে বৈঠকি সভা। গণসংগঠনগুলিকে বলা হয়েছে যতটা সম্ভব প্রচারে যেতে। জমায়েতের লক্ষ্যমাত্রা পূরণে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে কৃষক ও শ্রমিক সংগঠনকে। উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তাদের কলকাতা ও সংলগ্ন জেলায় দলীয় কর্মীদের বাড়িতে রাখার পরিকল্পনা হয়েছে। ব্রিগেড উপলক্ষে 2 লক্ষ টিফিনের প্যাকেট তৈরি করা হবে, থাকবে রুটি ও তরকারি। সিপিএম নেতৃত্বের দাবি, সমর্থকদের আনার জন্য এখন বাস পাওয়ার সমস্যা। কোথাও বাধা হয়ে দাঁড়ায় টাকা, কোথাও বেঁকে বসে মালিক সংগঠন। তাই বাসের ভরসায় না থেকে আগেভাগেই রেলকে চিঠি দিয়ে 3রা ফেব্রুয়ারি বাড়তি ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে। উত্তরবঙ্গের সমর্থকদের জন্য দূরপাল্লার ট্রেনে বাড়তি কোচের দাবিও জানানো হয়েছে। রবিবার হওয়া সত্ত্বেও 3রা ফেব্রুয়ারি যাতে অন্যান্য দিনের মতো মেট্রো চালানো হয়, সেই আবেদনও জানানো হয়েছে দলের পক্ষ থেকে। দলীয় সদস্যদের বার্তা দেওয়া হয়েছে, নিজে ব্রিগেডে আসুন, পরিবারকে আনুন, সঙ্গে আনুন আরও 3 জনকে। সিপিএম নেতৃত্বের দাবি, তাদের ব্রিগেড হবে মানুষের ব্রিগেড। 2019-এর লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডকে ঐতিহাসিক চেহারা দিতে রীতিমতন কোমর বেঁধে নেমেছে বাম নেতৃত্ব। কারণ তারা মনে করছেন ব্রিগেডের সাফল্যের ওপরই কিন্তু অনেকটা নির্ভর করবে 2019-এ কেমন ফল করবে বামেরা পশ্চিমবঙ্গে। এই পদযাত্রা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার, গণতন্ত্রকে সুরক্ষিত করার এবং একই সঙ্গে এই দাবিতে ব্রিগেড ব্যাকগ্রাউন্ডে যাওয়া। তৃণমূলের ব্রিগেড যা কালকে হয়েছে, ব্রিগেডের অপমান হয়েছে। আমরা ব্রিগেডের সম্মান পুনরুদ্ধার করব 3 তারিখে। ওই বিরোধী শিবিরের মধ্যে কোনো হাতি ঢুকেছে। কোনো হাতি মানে হচ্ছে মোদির কোনো হাত। সিপিএম নেতৃত্বের দিকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে রাজ্যের শাসক দল। আগে 5 ঘন্টার একটা ব্রিগেড করে দেখা, 24 জনকে বক্তৃতা দিয়ে দেখাক, এসব ছেলে মানুষই কথা। কারণ সাদা চুল হয়েছে কিন্তু অভিজ্ঞতা বাড়েনি, আর কেউ বহুদিন মন্ত্রী ছিল, হেরে যাওয়ার পরেও মুখ চাপড়ানো বন্ধ। ব্রিগেড নিয়ে তৃণমূল চড়া সুরে সিপিএমকে আক্রমণ করলেও বিজেপি অবশ্য সেই রাস্তায় হাঁটেনি। সবাই ব্রিগেড করে, সিপিএম এর আগে অনেক ব্রিগেড করেছে, সেই জন্য তাতে নীতি নৈতিকতার প্রশ্ন নয়। যে যার মতো করে প্রত্যেক পার্টির একটা ঐতিহ্য আছে, ওনাদের নিশ্চয়ই অধিকার আছে করার, করুন। আমরা নির্বাচনের সভা ব্রিগেডে করব। সিপিএম সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যকে কিছুক্ষণের জন্য সমাবেশে আনার চেষ্টা করা হচ্ছে, তবে এটা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ দীর্ঘদিন ধরেই অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। তন্ময়দা, বিজেপি পিছিয়ে গেল বলছে, কোট অ্যান্ড কোট, সময় নেই বেশি। 8ই ফেব্রুয়ারি বিজেপির ব্রিগেড ছিল, কেন্দ্রে ক্ষমতায়, 16টা রাজ্যে ক্ষমতায়। বামেদের ব্রিগেডের তারিখ তো আরও কাছাকাছি। বিজেপির পিছিয়ে যাওয়াটাকে একটু আগে আপনি জিজ্ঞেস করেছিলেন প্রণয়বাবুকে, এটা সেটব্যাক কিনা। আমি প্রথম বলবো একটু শব্দ দুটোকে উল্টে পাল্টে দিন। এটা আসলে সেটব্যাক না, এটা আসলে ব্যাক সেট। মানে ব্যাকে যে সেটিংটা আছে সেইটার প্রতিফলন হচ্ছে এইটা। মমতা বন্দ্যোপাধ্যায় যতই গোটা দেশ থেকে সিভিক প্রধানমন্ত্রী জড়ো করবার চেষ্টা করুন না কেন,
আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ঘরের লোক, এবং বিজেপির ঘরের লোক বলেই উনি বিজেপি বিরোধী ভোটের বিভাজন চান, এবং সেই জন্যেই উনার এখান থেকে মিটিং করে চলে যাওয়ার পরে এম.কে. স্ট্যালিন বলেন কংগ্রেস বাদ দিয়ে বিরোধী জোট হয় না। আজকে তেজস্বী যাদব বলেছেন কংগ্রেস বাদ দিয়ে বিরোধী জোট হয় না। উনি যদি সত্যি সত্যি সবাইকে নিয়ে লড়ে বিজেপিকে হারাতে চান, তাহলে আমার বিনম্র জিজ্ঞাসা, কংগ্রেসের তো 4টে এমপি আছে, উনি কি কংগ্রেসকে 4টে সিট দিতে রাজি? যদি 4টে সিট দিতে রাজি হন, তাহলে 42-এ 42 স্লোগান হয় না, 42-এ 42 চাই কথা আসে না, 42-এ 42 দখল করব কথা আসে না। আমাদের বাদ দিন, দেবেন না, বিজেপিকে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু কংগ্রেসকে কি 4টে সিট দিতে চান? উনি আসলে তাও চান না, উনি আসলে একাই সব দখল করতে চান। এখানে একটা প্রশ্ন থাকে, দেখুন আপনাদের ব্রিগেডে অবধারিতভাবে দুটো তুলনা হবে, একটা হচ্ছে জনসমাবেশ, কোনটা বেশি কোনটা কম, খুব স্বাভাবিকভাবেই হবে। দ্বিতীয় যেটা রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অবিজেপি শক্তিগুলো। বারবার বামপন্থীদের সঙ্গে যে অবিজেপি শক্তিদের দেখা গেছে, এর আগে রাহুল গান্ধীর সাম্প্রতিক দিল্লির সমাবেশেও দেখা গেছে, সেইখানে সেই গ্যালাক্সিটার কিন্তু তুলনা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় 23টা দল এনেছিলেন, 3 তারিখে বামেরা কটা দল বামেদের? একটাও না। আমন্ত্রণ জানাবেন না? বামফ্রন্টের ব্রিগেড এটা, অতীতে বহুবার বামফ্রন্ট ব্রিগেড করেছে, বামফ্রন্ট ব্রিগেড করেছে। আমরা বারবার কথা বলেছি, প্রথম থেকে বলেছি যে মানুষ নীতি বদল চায়, নেতা বদল মানুষের টার্গেট না। কারোর কারোর উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ ঘটানোর জন্য একটা ব্রিগেড সমাবেশ হতেই পারে, যা 19 তারিখে হয়েছে। আমাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, আমাদের লড়াইটা নীতি বদলের লড়াই। আমাদের ব্রিগেডের দাবি কর্মসংস্থান, আমাদের ব্রিগেডের দাবি কৃষকের ফসলের ন্যায্য দাম, আমাদের ব্রিগেডের দাবি নারীর উপর অত্যাচার বন্ধ। সুতরাং আমাদের ব্রিগেডে তো আমরা গোটা ভারতের জোটকে তো ব্রিগেডে প্রদর্শন করতে চাইছি না। আমরা বারবার বলেছি বিজেপি শক্তিদের কাছে কোনো আমন্ত্রণ তাহলে যাচ্ছে না ব্রিগেডের জন্য। এটা রাজ্য বামফ্রন্টের সিদ্ধান্ত মোতাবেক রাজ্য বামফ্রন্ট আহুত ব্রিগেড, রাজ্য বামফ্রন্ট আহুত ব্রিগেড, রাজ্য বামফ্রন্টের নেতৃত্বই এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বক্তা। আমরা অন্য কোনো দলকে ডাকিনি, অন্য কোনো দল থেকে বক্তাও আনিনি, কাউকে বক্তা হিসাবে চাইওনি। এবং এই ব্রিগেডের ইতিহাস কোনো নতুন না, রাজ্য বামফ্রন্ট বারবার ব্রিগেড সমাবেশ করেছে, 2015 করেছে, 2012 করেছে, বারবার করেছে। সুতরাং এটা নিয়ে অযথা কনফিউশন তৈরি করবার না বিরোধী বিরোধী নেতৃত্বের যে প্রশ্নটাও তো বিরোধী নেতৃত্ব ব্রিগেডে 1984 সালে বিরোধীদেরকে সবাইকে এনে ওই প্রশ্নটা আসবে যে বিরোধীদেরকে নেতৃত্ব আপনারা দিচ্ছেন কিনা, আচ্ছা মোদী বিরোধী জোট গঠনে বামফ্রন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে কিনা। প্রথম কথা হচ্ছে বিরোধী নেতৃত্ব অবশ্যই থাকবেন। বিরোধী নেতৃত্বের জোট গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কলকাতায় বসে হবে না, দিল্লিতে বসে হবে, হচ্ছেও প্রতিদিন। তার জন্য কোনো কেন্দ্রীয় সমাবেশ যদি হয় ভবিষ্যতে, দিল্লিতে নিশ্চয়ই হবে। সেটা সর্বভারতীয় নেতৃত্বের বিবেচনার বিষয়, আমার বিবেচনারও বিষয় না, আমার গবেষণারও বিষয় না। আমাদের কথা হচ্ছে এই ব্রিগেডটা আমরা ডেকেছি রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে। রাজ্য বামফ্রন্টের সমাবেশ কতগুলো নির্দিষ্ট দাবির সমাবেশ, সামনে লোকসভার ভোট। যে ব্রিগেডটা হয়ে গেল, আমাদের ব্রিগেডে কি হবে না হবে, তুলনা হবে, কত লোক এসছে না এসছে, এগুলো সব হবে, পাবলিক স্ফিয়ার এগুলো সব হবে। আমি আপনাকে এটুকু নিশ্চিত করতে পারি, আমাদের ব্রিগেডের মঞ্চ থেকে কেউ ঘোষণা করবে না চিড়িয়াখানার দিকে যাবেন না, আজকে চিড়িয়াখানা বন্ধ আছে। আমাদের ব্রিগেডের মঞ্চ থেকে কেউ ঘোষণা করবে না যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বন্ধ আছে, এবং পুলিশের জয়েন্ট সিটিকে দিয়ে সত্যি সত্যি ইতিহাসে প্রথম ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বন্ধ করে দেওয়া হবে। এই ঘটনা আমাদের ব্রিগেডের ক্ষেত্রে যখন আমরা সরকার চালিয়েছি তখনও হয়নি, এই দিন কেউ ঘোষণা হবে না। আমাদের ব্রিগেড থেকে এ কথা ঘোষণা হবে না যে 4টের আগে কোনো বাস ছাড়বে না, অতএব কেউ বাসের দিকে যাবেন না, এর কোনোটাই আমাদের ব্রিগেড থেকে হবে না। লোক আমাদের ব্রিগেডে হবে, এবার কতজন হবে না হবে গুনবার জন্য যে যে ড্রোন ক্যামেরা যেখানে যেখানে লাগানো যায়, আমাদের ব্রিগেডের ছবি আপনারা আপনাদের অ্যারেঞ্জমেন্টে তুলবেন। ভিডিও সৌজন্যে সিপিআইএম বা বামফ্রন্ট থাকবে না, ভিডিও সৌজন্যে বিজেপি বা তৃণমূল থাকবে না। লাস্ট ফেস ফ্রাই বৈঠকটা কবে হয়েছে? আজকেই হতে পারে আপনার সাথে।
আপনি যদি খাওয়ান আজকেই আপনার সাথে হতে পারে। ফিশ ফ্রাই আমার প্রিয় খাদ্য। আমি জাস্ট তন্ময়দাকে একটা মানে মনে করিয়ে দেবো যে আপনি স্ট্যালিনের কথা বললেন আর একজন কার কথা বললেন, কিন্তু কুমারস্বামীর কথাটা বললেন না কেন? কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী ফিরে গিয়ে কি কথাটা বলেছেন সেটাও তো বলা উচিত। আর একটু টাইম দিক, আমি একটু বলে কাউকে সময়টা দেবো না। প্রশ্নটা তুললেন, আমি দ্রুত খবরটা দেখিয়ে নেব, কুমারস্বামীও দেখাবো, তার সঙ্গে তেজস্বী এবং স্ট্যালিন ফিরে গিয়ে কি বলেছেন তাও দেখাবো। দেখুন, প্রধান লক্ষ্য নরেন্দ্র মোদীকে হঠানো। প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে সিদ্ধান্ত হবে ভোটের পর। তৃণমূলের ব্রিগেড সমাবেশে এই সুরেই বক্তব্য রাখেন একাধিক বিরোধী নেতা। কিন্তু মমতার ব্রিগেড সমাবেশ শেষ হতেই জল্পনা উস্কে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের এগিয়ে যাওয়ার কথা বললেন শনিবারের ব্রিগেডে হাজির থাকা দুই নেতা। একজন ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন, আর একজন আরজেডি নেতা তথা লালুপুত্র তেজস্বী যাদব। লালুপুত্রের মতে লোকসভা নির্বাচনে বিরোধীদের নেতৃত্ব দেওয়ার জন্য সবথেকে ভালো জায়গা রয়েছে কংগ্রেসেই। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দাবির পক্ষে যুক্তিও দিয়েছেন বিহারের বিরোধী দলনেতা। তার মতে বিজেপির পর কংগ্রেসই এখন দেশের দ্বিতীয় বৃহত্তম দল। তাছাড়া গোটা দেশব্যাপী অস্তিত্ব ও গ্রহণযোগ্যতা রয়েছে কংগ্রেসের, ফলে বিরোধী দলগুলির মধ্যে লোকসভা নির্বাচনে সবথেকে বেশি আসন জেতার সম্ভাবনা রয়েছে কংগ্রেসেরই। একই সুরে রাহুল গান্ধীর নেতৃত্বে আস্থা রাখার কথা বলেছেন ব্রিগেড ফেরত স্ট্যালিনও। প্রয়াত করুণানিধির ছেলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীর নামে তিনি এখনো অনড় আছেন। কটাক্ষের সুরে বিজেপি বলছে, কেন এ কথা কলকাতার সমাবেশে বললেন না করুণানিধি পুত্র? এ প্রসঙ্গে ডিএমকে প্রধান স্ট্যালিনের ব্যাখ্যা, আমি দলীয় বৈঠকে তার নাম প্রস্তাব করেছিলাম। আমরা কি চাই তা বৈঠকের মধ্যে বলার আমাদের অধিকার রয়েছে। আমরা তামিলনাড়ুর মানুষের পক্ষে এই কথা বলেছি। তবে এটা আমি পরিষ্কার করে দিতে চাই, বর্তমান সরকারকে হটাতেই হবে। কয়েকটি রাজনৈতিক দল এ থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। উল্টো দিকে কংগ্রেসের সঙ্গে কর্ণাটকে সরকার চালানো জেডিএস এর শীর্ষ নেতা এইচ.ডি. কুমারস্বামী আবার জল্পনা উস্কে দিয়ে প্রধানমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কৌশলে ভাসিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষ প্রশাসক, দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার আছে। এত বছর ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থেকে তিনি সেই যোগ্যতা অর্জন করেছেন। কুমারস্বামীর বাবা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া কয়েক মাস আগে অবশ্য প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধীকে সমর্থন করেছিলেন। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী পদে রাহুল গান্ধীর দাবিদারিকে আমি সম্পূর্ণ সমর্থন করি। বিজেপি দাবি করছে ভোটে জেতার আগেই বিরোধী শিবিরে প্রধানমন্ত্রী পদে একাধিক দাবিদার। বোঝাই যাচ্ছে তারা ক্ষমতা লোভী। পাল্টা বিরোধীরা বলছে, যাই হোক না কেন আলোচনা করে ঠিক হবে। এটাই গণতন্ত্র, যা মোদির আমলে বিজেপি ভুলে গিয়েছে। এবিপি আনন্দ। আমি একটা কথা বলি যে একটু আগে উনি সিভিক প্রধানমন্ত্রীর কথা বললেন না, ঠিক আছে বলছেন, বলুন, কোনো অসুবিধা নেই। কিছুদিন আগে চন্দ্রবাবু নাইডু আর সোনিয়া গান্ধী যখন সভা ডেকেছিল, ওই সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ওই সিভিক প্রধানমন্ত্রীদের মধ্যেই হাজির ছিলেন। না না, আমরা প্রধানমন্ত্রী সভাটাকে না, আপনি বলছেন মানে কি? না, আপনি বলতেন বলেন মানে ঠিক বলবেন। বলি একটু কথাটা, আমরা প্রধানমন্ত্রী ঠিক করার মিটিং করিনি। আপনি সংশোধন করে দেবেন তো, সেই জন্যই তো বলছি সিপিএম তো এখন সংশোধনের জায়গায় রয়েছে। একটা ধরুন, দক্ষিণ কাঁদিতে 23% ভোট সিপিএম এর থেকে ডাইরেক্ট ট্রান্সফার হচ্ছে বিজেপিতে। 2016-তে মোদী সরকারের দ্বিবার্ষিকের বিজ্ঞাপন সিপিএম এর মানে দৈনিকের নিজস্ব দৈনিকের প্রথম পাতায় বেরোচ্ছে। তারপরেও মানুষ বিশ্বাস করবে? তারপরে এই 50 একর জমি দিয়ে মালদায় সাহায্য, মানুষ বিশ্বাস করবে তো? আরে জমি লিখে দেয়নি, করবে তো? মানুষ বিশ্বাস করবে তো যে সিপিআইএম এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে? আগে এই বিশ্বাসযোগ্যতাটা ফিরিয়ে আনতে হবে। ভোট যদি তৃণমূলের লোক গিয়ে ছাপ্পা মারে, তাহলে সে 52টা তৃণমূলকে ছাপ্পা মেরে 36টা বিজেপিকে ছাপ্পা মারতে পারে। লোকে যদি ভোট দেয়, বিজনের কাছে আসবো। বিজন, আমরা দেখালাম যে কুমারস্বামী বলছেন যে দেশকে কোট অ্যান্ড কোট, দেশকে প্লিজ আসতে প্লিজ, দেশকে নেতৃত্ব দেওয়ার সমস্ত গুণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছে। আবার স্ট্যালিন বা তেজস্বী যাদব তারা খুব স্পষ্ট করে রাহুল গান্ধীর নেতৃত্বকে সামনে আনতে চাইছে। তাহলে সেই বিজেপির তোলা প্রশ্নটাই কি আবার প্রাসঙ্গিক হচ্ছে না, যে প্রধানমন্ত্রী কে? আসলে প্রধানমন্ত্রী হওয়ার আগে অনেকেই যোগ্য নেতৃত্ব আছে যারা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। যদি বিজেপি বিরোধী জোট, দেখো ব্রিগেডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভোটের পরে ঠিক হবে। কেউ তো ভোট অবধি অপেক্ষা করছে না, তার আগে যে যার তাসটা খেলে দিচ্ছে। একদম একদম, এটার পেছনেও রাজনীতি আছে। রাজনীতিটা রাজ্য রাজনীতি। যেমন তেজস্বী তার রাজ্য রাজনীতির ক্ষেত্রে বিজেপি এবং নীতিশ কুমার তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কংগ্রেসকে নিয়ে, তার রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে বলছেন। আবার স্ট্যালিন বলছেন তার রাজ্য রাজনীতির ক্ষেত্রে। আবার কুমারস্বামী একই রকমভাবে কংগ্রেসের সঙ্গে সরকারে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলছেন রাজ্য রাজনীতির বাধ্যবাধকতার কারণে। 543টা আসনের ভোট হবে। সেই 543টা আসনে ভোটের পরে যারা
বেশি সংখ্যায় আসন পাবে, তারপর তো ঠিক হবে যে বিজেপি বিরোধী শক্তি কতটা আসন সে তো পেয়েছে। বুঝলাম, ততদিন তো এটা কেউ অপেক্ষা করতে রাজি না, হন না। এই আলোচনা হচ্ছে বলে যত মনে হচ্ছে চলবে, না। হ্যাঁ। এই আলোচনা প্রধানমন্ত্রিত্ব পাওয়ার আলোচনা যত চলবে, হ্যাঁ। তত বেশি কিন্তু বিরোধী শক্তি বা বিরোধী জোট, বিজেপি বিরোধী জোট তত বেশি গ্রহণযোগ্যতা পাবে। এবং সেটা ইউনাইটেড ইন্ডিয়ার ছবি একটা মাত্র ব্রিগেড করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, ইউনাইটেড ইন্ডিয়ার ব্রিগেড, সেখানে কংগ্রেস থেকে শুরু করে 23টা রাজনৈতিক দল উপস্থিত, তাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি আরেকটা লাইন বলবো, একটু আগে আপনি ওই ব্রিগেডের বাতিল হয়েছে বলছিলেন, রথযাত্রা বাতিল, ব্রিগেড বাতিল। আসলে মোদি ম্যাজিকটা ফ্লপ। 4টে রাজ্যে হারার পরে তখন মোদি ম্যাজিক আর কাজ করছে না, মোদির নামে কিন্তু এখানে আর লোক হবে না। প্রশ্নটা হচ্ছে 21শে জুলাইয়ের কথা বিশ্বনাথ দা বলছিলেন, 21শে জুলাই যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন 19শে জানুয়ারি 2019-এ ব্রিগেড করব, সেই ঘোষণার পরপর ঘোষণা করা মানে তড়িঘড়ি সিদ্ধান্ত। এটা তৃণমূল কংগ্রেস, এটা বিজেপির ব্রিগেড করা এত সহজ জিনিস নয়। আর একটা কথা আমি আপনার সঙ্গে আপনার কথা বলি, সিভিক প্রধানমন্ত্রীর কথা বললেন স্টেজের উল্লেখ করে, দেবেগৌড়াও উপস্থিত ছিলেন। আর সেই সমর্থন কিন্তু বামেরা করেছিল দেবেগৌড়া যখন প্রধানমন্ত্রী হয়েছিল। এই কথাটাই তো বলছি। তাহলে আমি আপনাকে এই কথাটাই বলছি, আপনাদের 1989 সালের ব্রিগেডে যে আদবানিকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবারের ব্রিগেডে কি আমন্ত্রণ জানাচ্ছেন? 1989 সালের ব্রিগেডে আদবানিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আপনারা 89 এর ব্রিগেডে আদবানিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আদবানি কোন পার্টিতে ছিল? বিজেপিতে ছিল। 1989 সালে বিজেপি ছিল। হ্যাঁ, 80তে বিজেপি। আপনি কি ভুলে গেলেন? না, 1989 সালে আবার সাল ভুল হতে পারে। ব্রিগেডে আপনারা আদবানিকে এনেছিলেন, হ্যাঁ কি না? দাঁড়ান না, সেটাই বলুন। সেই ব্রিগেডে কি আবার ব্রিগেডে কি আদবানিকে কি আপনারা আমন্ত্রণ করবেন? আদবানিকে কি আমন্ত্রণ করবেন? ইস্যু জানার দরকার নেই, আপনি বলুন। যদি আদবানি এথিক্স কমিটির মিটিং ডেকে চোরগুলোকে ধরে আমন্ত্রণ করব, তার মানে আদবানিকে তার আগে বলুন এথিক্স কমিটির মিটিং করে প্রশ্নোত্তরের মধ্যে চলে যাচ্ছে। আমি দ্রুত হ্যাশট্যাগ সঙ্গে সুমন নিয়ে যারা সারাদিন মন্তব্য লিখলেন, দ্রুত একটা মন্তব্য দেখে নেব। প্রবীর চট্টোপাধ্যায় তিনি বলছেন, এই মুহূর্তে বিজেপিকে সরানো মুশকিল যতক্ষণ পর্যন্ত না একটা শক্তপোক্ত জোট হচ্ছে। রামু ঘোষ বলছেন, লোক ভরাতে পারবে না, তাই হয়তো বাতিল হলো ব্রিগেড। শম্ভু বিশ্বাস লিখছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন সেটা ইতিহাস, তা সে 19-এর সমাবেশ হোক বা সিঙ্গুর আন্দোলন, এর প্রভাব রাজনীতিতে পড়বেই। দিলীপ কুমার রায় লিখছেন, জোট সরকারের আসল উদ্দেশ্য কি শুধু মোদীকে হটানো? বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি কোথায়? কৌশিক শেঠ তিনি লিখছেন, নরেন্দ্র মোদী না বঙ্গ বিজেপি, ব্রিগেড যেতে কে ভয় পেল? অমরধর লিখছেন, ব্রিগেডে লোক হবে না ভেবেই বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে, সম্মানহানির থেকে সিদ্ধান্ত বাতিল অনেক সম্মানে। আমি রিজুর কাছে আসবো, তার আগে দ্রুত একবার দেখব 19 তারিখের এই ব্রিগেডের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অরুণ জেটলি কে কি বলছেন, ব্রিগেডে যে অভিযোগগুলো উঠেছে শাসকের বিরুদ্ধে সেইগুলো নিয়ে কি জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী থেকে, অরুণ জেটলি থেকে রাজীব প্রতাপ রুডি কে কি বলছেন। শনিবার কলকাতায় ব্রিগেডে যখন মোদী বিরোধী মহাজোটের নেতারা একে একে আচ্ছে দিনের স্লোগানকে কটাক্ষ করছেন, ঠিক তখনই দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মহাজোটকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি। শনিবার ব্রিগেড শেষ হতে না হতেই সুদূর দিউ থেকে বিরোধীদের মহাজোটকে কটাক্ষ করেন নরেন্দ্র মোদী। রবিবার আরেকটি কর্মসূচি থেকে ফের ব্রিগেডে বিরোধীদের একজোট হওয়াকে আক্রমণ করেন মোদী। আর সোমবার এই মোদী বিরোধী মহাজোটকে ফেসবুকে আক্রমণ করলেন চিকিৎসার জন্য বিদেশে যাওয়া অরুণ জেটলিও। একের পর এক হেভিওয়েট বিজেপি নেতাদের এই আক্রমণ দেখে মহাজোট শিবিরে খুশির হাওয়া। তাদের দাবি, বোঝাই যাচ্ছে বিরোধী ঐক্য মোদী শিবিরে কাঁপুনি ধরিয়েছে। নইলে কদিন আগেও যে মোদী বিরোধী জোটকে গুরুত্বই দিতেন না, তিনি এখন লাগাতার আক্রমণ করছেন কেন? जनता वर्सेस गठबंधन होने वाला है। मोदी तो जनता जनार्दन के प्रेम और आशीर्वाद का प्रतीक है और कुछ नहीं है।
কিন্তু শনিবার থেকে দিল্লির রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে কলকাতার এই ছবি, যেখান থেকে একযোগে মোদী সরকারের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিরোধীরা। অনেক হয়েছে আচ্ছে দিন, এবার বিজেপিকে বাদ দিন। অনেক হয়েছে আচ্ছে দিন, এবার দিল্লিতে বদল এনে দিন। অনেক হয়েছে আচ্ছে দিন, बीजेपी के टोटल धराशायी कर दिन। आज इतना बार जनसमूह देख के और स्टेज पे बैठे हुए इतनी पार्टियों के बड़े बड़े नेताओं को देख के आज मैं सुकून के साथ वापस जा रहा हूं कि मोदी और अमित शाह जाने वाले हैं, देश के अच्छे दिन आने वाले हैं। এর কিছুক্ষণের মধ্যে দিউ থেকে জোটকে আক্রমণ করেন নরেন্দ্র মোদী। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी का सिर्फ एक एमएलए है, एक एमएलए होने के बावजूद भी हिंदुस्तान का सारी जमात वहां इकट्ठे होकर के बचाओ 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 इसके नारे लगा रही है। কটাক্ষের সুরে রাহুল গান্ধী পাল্টা টুইট করেন, এই চিৎকার বেকার, কৃষক, দলিত, সংখ্যালঘু ও ছোট ব্যবসায়ীদের, যারা আপনার হাত থেকে মুক্তির ভিক্ষা চাইছে। বিরোধীদের মহাজোট দানা বাঁধার চেহারা নেওয়ায় একদিকে যেমন বিজেপি মহাজোটকে লাগাতার আক্রমণ করতে বাধ্য হচ্ছে, তেমনি এটাও সত্যি বিরোধীরা একে অপরের হাত ধরলেও মন সবসময় মিলছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ একদিকে যেমন মমতার ব্রিগেডকে সমর্থন জানিয়ে রাহুল সোনিয়া চিঠি দিচ্ছেন, মল্লিকার্জুন খার্গে অভিষেক মনু সিংভিকে কলকাতায় পাঠাচ্ছেন, তখনই কিন্তু সোমেন মিত্র আবার রাজ্যে তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন। আমরা এখানে স্টেট ইউনিটে ওয়ার্কারদের সাথে মিট করেছি, আমি আমাদের যারা সহকর্মী নেতৃত্বে আছেন তাদের সাথে মিট করেছি। তাদের সবারই একটাই কথা, যার সাথেই যাও তৃণমূলের সাথে যেও না, আমাকে তার বিরুদ্ধে লড়তেই হবে। রবিবার বিরোধীদের মহাজোটকে আক্রমণ করতে গিয়ে পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টেনে সরাসরি তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। जिन लोगों के खिलाफ पंचायत चुनाव में भी कोई खड़ा हो जाए तो मारकाट शुरू कर देते हैं, वो आज लोकतंत्र बचाने के गीत गा रहे हैं। সোমবার একই সুর শোনা গিয়েছে তার মন্ত্রিসভার সদস্যের গলাতেও। डर तृणमूल कांग्रेस का और ममता दीदी का स्पष्ट हो रहा है। जितने मित्र दल इकट्ठे हुए थे उनको आज वहां की लोकतांत्रिक परंपरा ध्वस्त हो रही है, उसके बारे में क्या कहना है? পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। পঞ্চায়েতের নির্বাচনে যা হয়েছে তারপরে তো ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন হলো, তাতে 97% সিটে কোনো প্রার্থী থাকলো না। তো এদের মুখে গণতন্ত্র শোভা পায় না, এরা স্বৈরতন্ত্র, দাঙ্গাবাজ দল। ব্রিগেডের সভা নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও। ফেসবুকে তিনি লিখেছেন, নরেন্দ্র মোদীর কাজে মানুষ সন্তুষ্ট, তা না হলে কি বিরোধীদের মরিয়া হয়ে এক মঞ্চে আসতে হতো? মোদীর বিপুল জনপ্রিয়তা এবং ফিরে আসার নিশ্চয়তায় তাদের এক জায়গায় নিয়ে এসেছে। এ নিয়েও তৃণমূলের গলায় কটাক্ষের সুর। যাওয়ার আগে বলতে হয় তার সুস্থ কামনা করি। ওনার মন্তব্য এখন কতটা মূল্যবান তা তো বুঝতে পারছি না, তার শরীরটাই যখন খারাপ, সেই মুহূর্তে তিনি এ ধরনের বোধহয় বাধ্য হচ্ছেন কিনা, পিছনে কেউ বন্দুক ধরেছে কিনা আমি তো বলতে পারবো না। সব মিলিয়ে জাতীয় রাজনীতিতে মোদী বনাম মহাজোটের দ্বৈরথ ক্রমেই জমে উঠছে। কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। আমি আবার ব্রিগেডের প্রসঙ্গে সমর্থন করার সুযোগ কথা ছিল বিজনকে। আমি আপনার সময়ের সঙ্গে আপনি বলেছেন বিজন প্রসঙ্গে, বিজনকে নিয়ে আলোচনা নয়, আলোচনা বিজনকে সমর্থন করব আমি। বিজন খুব রাইটলি বলেছে যে মোদি ম্যাজিক ফ্লপ, খুব রাইটলি বলেছে। আমার যেটা জিজ্ঞাসা বিজনের কাছে সেটা হচ্ছে মোদি ম্যাজিক ফ্লপ, এটা আমি বিজনের সাথে সম্পূর্ণ একমত। তার অর্থ হচ্ছে যে যদি বিজেপিকে রথযাত্রার অনুমতি দেওয়া হতো সেটাও ফ্লপ হতো, তাহলে কেন বিজনের দল রথযাত্রার অনুমতি না দিয়ে, যাদেরকে অনুমতি দিলে ফ্লপ হতো, অনুমতি না দিয়ে তাদেরকে কেন 1.5 মাস ধরে প্রাসঙ্গিক করে রাখলো? সাবজেক্টটাকে আলোচনায় এনে, টেলিভিশন চ্যানেলে আলোচনায় এনে প্রাসঙ্গিক করে রাখলো কেন? যেটা ফ্লপ সেটা তো জনগণের কাছে প্রমাণ হওয়ার জন্য। যে যুক্তিতে রাজ্য সরকার
বাতিল করেছিল সেই একই যুক্তিতে সুপ্রিম কোর্ট বাতিল করেছে। তার মানে রাজ্য সরকার যে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সেটা সুপ্রিম কোর্টে প্রমাণ। রাজ্য সরকারের অপদার্থতা, রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। আমি রিজুর কাছে যাব। রিজু, ব্রিগেডের কথায় যদি আসি, যে ধরো কংগ্রেসের 1 নম্বর এবং কংগ্রেসের 2 নম্বর, একেবারে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর চিঠি, দুজন নেতা মল্লিকার্জুন খাড়গে অভিষেক মনু সিংভি মঞ্চে, আমি বলছি ব্রিগেড নিয়ে মোদি আক্রমণ করলেন, তার জবাব মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না, তার জবাব টুইটে দিচ্ছেন রাহুল গান্ধী। মানে এই 3টে উদাহরণের পরে প্রদেশ কংগ্রেস তৃণমূলের সঙ্গে কি বাস্তব ক্ষেত্রে দূরত্ব আদৌ বজায় রাখতে পারবে? প্রথমেই বলি, রাহুল গান্ধীর যে বার্তাটি ছিল সেটা বিজেপি বিরোধিতার বার্তা। সেই বার্তায় কোনো জায়গায় কিন্তু রাহুল গান্ধী বলেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের অপশাসনকে আমি সমর্থন করছি কারণ বিজেপিকে আমাকে রুখতে হবে যেন তেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন নিয়ে তো ব্রিগেডটাও ছিল না, তুমি আইনজীবী মানুষ, তুমি এই যুক্তিতে যেও না। আমার বক্তব্য, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী চিঠি চেয়ে তো আবেদন করা হয়নি, চিঠিগুলো তারা দিয়েছেন মানেই তো সেখানে আবেদন করা হয়নি এটা তোমাদের মনে হচ্ছে, কারণ নিমন্ত্রণ পত্র গেছে এআইসিসি তে এবং নিমন্ত্রণ পত্রের পরিপ্রেক্ষিতে ওনারা একটা চিঠি দিয়েছেন। নিমন্ত্রণ পত্রের পরিপ্রেক্ষিতে আমি জানি না কতগুলো চিঠির প্রেক্ষিতে কতগুলো বার্তা যায় রাজনৈতিক সমাবেশে। 1, 2 হচ্ছে যেখানে দুজন প্রতিনিধি, একজন নয়, মল্লিকার্জুন খাড়গে এবং অভিষেক মনু সিংভিকে পাঠাচ্ছেন আবার চিঠি। আমি বলি প্রেক্ষিতটা হচ্ছে বিজেপি বিরোধিতার প্রেক্ষিত। হ্যাঁ, ব্রিগেডের যে প্রেক্ষিতটা ছিল সেখানে মল্লিকার্জুন খাড়গে এসছেন, এসে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর যে বার্তাটি ছিল সেটা আমি বুঝলাম, সমর্থকরা বুঝবেন যে এদিকে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর চিঠি, আমি একটু বলি, দুজন নেতাকে দেখা যাচ্ছে মঞ্চের উপর, তারপরে একটা প্রেস তারপরে একটা প্রদেশ কংগ্রেসে প্রেস কনফারেন্স হয়েছে। সেই প্রেস কনফারেন্সে মল্লিকার্জুন খাড়গে খুব ক্লিয়ারলি একটা কথা বলেছেন, যেটা কেউ বলছে না, বারবার করে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে স্টেটের নেতৃত্ব যখন স্পেসিফিক প্রশ্ন এবং তোমাদের চ্যানেল থেকে প্রশ্ন করা হয়েছিল যে আজকে পশ্চিমবঙ্গে তাহলে অবস্থানটা কি, আরে দাদা আমায় বলতে দিন না, মল্লিকার্জুন খাড়গে খুব স্পেসিফিক্যালি বলেছেন যে আমি কর্ণাটকের মানুষ হয়ে পশ্চিমবঙ্গের জমিতে কি হচ্ছে বলার আমার অধিকার নেই, পশ্চিমবঙ্গের নেতৃত্ব যেটা ঠিক করবে, পশ্চিমবঙ্গে আমাদের ইউনিট রয়েছে, তাদের ডিসিশনটা এআইসিসি মেনে নেবে, একদম পরিষ্কার কথা। তার মানেটা কি? এবং তারপরে একটা প্রশ্ন, তারপরে একটা কথা, না বিশ্বাস করবে লোকসভার নেতা সোনিয়া গান্ধী রাহুল গান্ধী চিঠি বগলে নিয়ে আসছেন, আজকে আমি এটা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, ভারতবর্ষে যে কোনো রাজনৈতিক দল বিজেপি ছাড়া যদি অন্য কোন সমাবেশ করে কংগ্রেস সেখানে কংগ্রেস পৌঁছবে সেখানে, বিজেপি বিরোধিতাটা আমাদের ডেফিনিট। তার মানে এই নয় যে আমরা তৃণমূলের কাছে বিক্রি করে দিয়েছি, আমি বিক্রি করে দিইনি তৃণমূলের কাছে, আমাদের অস্তিত্ব আছে। দেখুন, মানে একটা পর্যায়ে না, মানে এগুলো ইতিহাস থেকেও ব্যাখ্যা পাওয়া যায়। একটা পর্যায়ে যখন বামেদেরকে সমর্থন নিয়ে কংগ্রেসকে চলতে হচ্ছিল ন্যাশনাল লেভেলে, জাতীয় স্তরে, বিশেষ করে মানে আপনার ওই পর্যায়টা, হ্যাঁ না তার আগের কথা আমি বলছি, যখন 89-এর পরে যখন ঘটনা দেবেগৌড়া সরকার, না দেবেগৌড়া নয়, মানে নরসিংহ রায়ের সরকার, ও আচ্ছা, তখন মাইনরিটি গভর্নমেন্ট পরোক্ষভাবে নিতে হচ্ছিল, তখন রাজ্য রাজনীতিতে কিন্তু মানে কংগ্রেস একটা বিকল্প শক্তি, মানে অপোজিশন শক্তি পশ্চিমবাংলার মানুষকে কিন্তু বোঝাতে পারছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পশ্চিমবাংলাতে আলাদা দল করা, তার পেছনে একটা বড় লজিক ছিল যে কংগ্রেসের মধ্যে থেকে আমি আন্দোলন করতে পারছি না, কারণ বিশ্বাসযোগ্যতা তৈরি হচ্ছে না। সেই কারণেই কিন্তু একটা মানে 96 সাল থেকে উনি একটা আলাদা ভাবনা, আলাদা চিন্তা ভাবনা নিয়ে দল তৈরি করার উদ্যোগ নিচ্ছে। সেটা প্রশ্নটা খুব পরিষ্কার, মানুষকে বোঝাতে পারবে না, যেটা বিজু বাবু চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের তীব্র কংগ্রেস বিরোধিতা, যতটা না বাম বিরোধিতা তার চেয়ে বেশি কংগ্রেস বিরোধিতা করে দল ভেঙেছে। আমি বলছি মানুষকে তো বোঝাতে হবে, ভোটারকে তো বোঝাতে হবে, তোমার কর্মীকে তো বোঝাতে হবে, তোমার কর্মী সমর্থক। আরে আমাদের কর্মী সমর্থককে বোঝানোর দায়িত্ব তো আমরা নেব, কর্মী সমর্থককে বোঝানোর দায়িত্ব আপনারা নিতে হবে না।
বিশ্বাসযোগ্যতার প্রশ্ন তুলছে, বিশ্বাসযোগ্যতা প্রমাণ করে দিয়েছে 2011-তে। কংগ্রেস যে বিশ্বাসযোগ্যতা বামেদের সরাতে পারেনি, মমতার বিশ্বাসযোগ্যতা ছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়ে পেরেছে, কংগ্রেসের ঘাড়ে চেপে পড়েছে। 12 জন এমএলএ কে টিকিট দাওনি ভাই তোমরা। বলছি তো ভারতীয় বিজেপি কে লড়ার প্রশ্নে, কংগ্রেস একা লড়ে লড়ার প্রশ্নে যদি এই মঞ্চ তেজস্বী করে থাকে তাহলে তেজস্বীর মঞ্চেও আমরা যাব, স্ট্যালিন করলে স্ট্যালিনের মঞ্চেও আমরা যাব। একটা লাইন না যাবার কি আছে? কংগ্রেস যদি একা লড়তে পারছিল না বলে মমতা বন্দ্যোপাধ্যায় দল করেছিলেন, আর কংগ্রেসকে সঙ্গে নিয়ে হারিয়েছেন সেই কংগ্রেস যাকে বিশ্বাস করতে না মমতা বন্দ্যোপাধ্যায়, তারা এসে শনিবার ব্রিগেডে ইভিএমে কারচুপি হতে পারে বলে একাধিক বিরোধী নেতা মঞ্চের ওপর থেকেই অভিযোগ তোলেন। তারপর একটা কমিটি তৈরি হয় অভিষেক মানু সিংভি, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব এবং সতীশ মিশ্রকে নিয়ে। আজকে লন্ডনে বসে একজন হ্যাকার, তিনি নিজেকে ইভিএম হ্যাকার বলে দাবি করেন, সেই সাংবাদিক সম্মেলনে পাশে কপিল সিব্বাল বসেছিলেন। তারা বললেন তাদের দাবি যে 2014 সালে ভারতবর্ষে ইভিএম হ্যাকড হয়েছিল। পাশাপাশি এই তত্ত্ব একেবারে উড়িয়ে দিচ্ছে বিজেপির স্পষ্ট বক্তব্য, আসলে কংগ্রেসের মাথাটাই হ্যাকড হয়ে গেছে। অন্যদিকে এই খবর যখন বলছি তখন জাতীয় নির্বাচন কমিশন, সেখান থেকে জানানো হচ্ছে যে ভারতবর্ষের ইভিএম সম্পূর্ণ ফুল প্রুফ, আশঙ্কার কোনো কারণ নেই। এই গোটা ছবিটা আপনাদের সামনে রাখবো, তারপর অবশ্যই আলোচনা আসবো। দেখুন, কংগ্রেস, তৃণমূল থেকে টিডিপি, ন্যাশনাল কনফারেন্স। শনিবারের ব্রিগেড সমাবেশে একাধিক বিরোধী দল ইভিএমে কারচুপির অভিযোগ তোলে, দাবি করে ব্যালট পেপার ফেরানোর। এই পরিস্থিতিতে সোমবার লন্ডনে নিজেকে ইভিএম হ্যাকার বলে দাবি করে একজন সাইবার বিশেষজ্ঞ দাবি করলেন ট্রান্সমিটারের মাধ্যমে ইভিএম হ্যাক করা সম্ভব। 2014 সালে ভারতের লোকসভা নির্বাচনে ইভিএম হ্যাক হয়েছিল। এর সঙ্গে প্রয়াত বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুন্ডের সম্পর্ক ছিল। হ্যাকারের দাবি 2015 সালে দিল্লি বিধানসভা ভোটেও তিনি আম আদমি পার্টির পক্ষে ইভিএম হ্যাক করেন। প্রসঙ্গত 2014 সালে লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি এবং 2015 সালে আম আদমি পার্টি দিল্লিতে জয়লাভ করে। লন্ডনের যে সাংবাদিক বৈঠকে হ্যাকারি বিস্ফোরক দাবি করেন, সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। যদিও এইসব দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। ईवीएम जो है वो अपने विश्वसनीयता के कसौटी पर हर बार खरी उतरी है। अभी जो है वो 3 राज्यों के चुनाव हुए जिसमें कि कांग्रेस पार्टी जीती है, इसी ईवीएम के जरिए जीती है। 10 सालों तक कांग्रेस पार्टी ने केंद्र में राज किया, इसी ईवीएम के माध्यम से वो जीते हैं। कई राज्यों में, चाहे उत्तर प्रदेश हो, चाहे बिहार रहा हो, चाहे बंगाल हो या देश का और हिस्सा रहा हो, वहां पर भी ईवीएम से ही चुनाव हुए। हमें लगता है कि कांग्रेस ईवीएम को हैक नहीं किया जा सकता, बल्कि कांग्रेस पार्टी के दिमाग को कुछ भारत विरोधी ताकतों ने हैक कर लिया है। ইভিএম কারচুপির অভিযোগে সাম্প্রতিককালে বারবার সরব হয়েছে বিরোধীরা। 2017 সালের এপ্রিলে এ নিয়ে একযোগে নির্বাচন কমিশনে দরবার করে 14টি বিরোধী দল। শনিবার তৃণমূল নেত্রীর ডাকা ব্রিগেড সমাবেশ থেকেও এ নিয়ে সরব হন একাধিক বিরোধী নেতা। ये जो मशीन है जिसे इलेक्ट्रॉनिक वोटिंग मशीन कहते हैं, ये चोर मशीन है। इस मशीन को खत्म करना चाहिए। दुनिया में कहीं ये मशीन नहीं है और इस मशीन के से चोरी की जाती है और हमने अभी इलेक्शनों में देखा है। हम सबको मिलके इलेक्शन कमीशन में जाना चाहिए, हिंदुस्तान के प्रेसिडेंट से मिलना चाहिए और इस मशीन को भंग करना चाहिए कि लोग आज़ादी से कागज का वोट जैसे पहले देते थे वही देना चाहिए। যদিও বিরোধীদের এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী। अभी से इन लोगों ने हार के बहाने भी बताने शुरू कर दिए। अभी से ही ईवीएम को विलेन बनाया जा रहा है और ये वही लोग हैं जो बेझिझक देश की संस्थाओं को बदनाम करने से पहले सोचते भी नहीं है। ইভিএম বাতিলের দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে দরবার করার জন্য একটি কমিটিও গঠন করে ফেলেছে বিরোধীরা। যে কমিটিতে রয়েছেন কংগ্রেসের অভিষেক মনু সিংভি, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং বহুজন সমাজ পার্টির সতীশ মিশ্র। বিরোধীদের এই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। I want to ask the Congress leadership in Madhya Pradesh, Chhattisgarh and Rajasthan as to whether they agree that because EVMs were chor, they could win the states, win the elections in those states. Let them first answer, then let us see. মমতা বন্দ্যোপাধ্যায় আবার টুইট করে বলেছেন, গণতন্ত্রকে রক্ষা করতেই হবে, প্রত্যেকটা ভোট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ব্রিগেড সমাবেশের পরে বিরোধীদের মধ্যে ইভিএম নিয়ে আলোচনা হয়েছে। এই নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হব।
সিপিএম ব্যালট পেপারে ফেরার কথা না বললেও জোর দিচ্ছে ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট যন্ত্রের উপর। 10 থেকে 20% ভিভিপ্যাটের যে কাউন্ট আর তার সঙ্গে ইভিএম এর যা কাউন্ট, সেটা যদি ম্যাচ না করা যায় তাহলে মুশকিল আছে। শুধু যে ম্যানিপুলেশন হচ্ছে তাই নয়, এরকম অভিযোগও আসছে যে সংখ্যায় মিলছে না। বিরোধীরা ইভিএম বাতিলের দাবি তুললেও ব্যালটে ভোট গ্রহণের প্রস্তাব খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। EVMs and VVPAT are here to stay. We are not going back to the era of ballot papers. 20 साल से जो चीज़ शुरू हुई, इसको हम एक राजनीतिक दल, तो खैर वोटर से सबसे ज़्यादा बात इम्पोर्टेंट देखा जाए तो स्टेक्स राजनीतिक दलों की है, लेकिन हम EVM को एक फुटबॉल ना बना दें, मेरी आप सबसे ये विनम्र प्रार्थना है। এর আগে দিল্লি বিধানসভার ভিতরেই কিভাবে ইভিএম হ্যাক করা সম্ভব তা হাতে কলমে দেখিয়েছিল বলে দাবি করে আম আদমি পার্টি। তবে সেই সময়ও অরবিন্দ কেজরিওয়ালের দলের দাবি উড়িয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। আমরা যখন এই রিপোর্ট দেখছি তখন দিল্লিতে অভিষেক মানু সিংভি তার সাংবাদিক সম্মেলন ঠিক কি বললেন দেখব। कांग्रेस का ऐसे कोई सरोकार नहीं, कांग्रेस ने ये आयोजित किया है, न कोई कहता है कि कांग्रेस ने आयोजित किया है, सिवाय बीजेपी जो बरगलाना और बहकाना चाहती है। न हम इसका समर्थन कर सकते हैं जो तथ्य आज लंदन में पेश हुए, न हम उनका खंडन कर सकते हैं। ये गंभीर हैं, व्यापक हैं, इसलिए इसमें एक निष्पक्ष तहकीकात होनी चाहिए, क्योंकि इनको सिर्फ ये कहकर आप झुटला और हटा नहीं सकते कि हम संदेश को भूल जाएंगे, हम संदेशकर्ता को अटैक करेंगे। পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের মতামত প্রতিফলনের মাধ্যমটা যদি প্রশ্নের ঊর্ধ্বে না উঠতে পারে, নিঃসন্দেহে সেটা গণতন্ত্রের পক্ষে উদ্বেগের ঘটনা। আমি দ্রুত প্রতিক্রিয়া নেব। রিজু, এই যে 3 রাজ্যের নির্বাচন হলো, এটাও ইভিএমে, যেখানে কংগ্রেস জিতলো, সেটাও ভুল ছিল? না, আমি একবারও সেটা কথা বলবো না। আমি দুটো জিনিস বলবো। প্রথম হচ্ছে যে হ্যাকারটি, ভদ্রলোক, যে মানুষটি কাছ থেকে আমরা এই ক্লিপটা পেলাম, ডেফিনেটলি ইজ আ সিরিয়াস ইস্যু। ফলে যেটা ডক্টর সিংভি বলছেন, আমি সেটার সঙ্গে, এবং কংগ্রেস দলও সেটা বিশ্বাস করে, যদি নিরপেক্ষভাবে একটা তদন্ত হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি গঠন করে সেই তদন্ত হয়, যেমন জেপিসিও ইন্ডিপেন্ডেন্ট কমিটি করে তদন্ত করে, নির্বাচন কমিশন উড়িয়ে দিচ্ছে না, ফুটবল খেলবে না, নির্বাচন কমিশন উড়িয়ে দিতে পারে, নির্বাচন কমিশন উড়িয়ে দিতে পারে, কিন্তু এটাও মনে রাখতে হবে যখন ইভিএম এর ট্রায়াল রান হচ্ছিল 2018 মধ্যপ্রদেশ এবং রাজস্থানের নির্বাচনের আগে, যখন ট্রায়াল রান হচ্ছিল, তখন বেশ কিছু ইভিএম যেগুলো উত্তরপ্রদেশ নির্বাচনে ব্যবহার করা হয়েছিল, সেখানে দেখা গেল ভিপ্যাট লাগানো অবস্থাতেও বোতাম টেপা হচ্ছে একটা পার্টি, কিন্তু স্লিপ বেরোচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেটা কিন্তু আপনারাই তোমরা এই চ্যানেলে বসে দেখিয়েছো। তো ফ্যাক্ট রিমেন্স, মেশিন হলে গন্ডগোল হতে পারে, যদি মেশিনে মানে পারপিচুইটি বলে তো কোনো কথা নেই, পারপিচুয়াল মেশিন বলে কোনো কথা নেই। প্রণববাবু, একটা বিষয়, সেটা হচ্ছে পৃথিবীর একাধিক সভ্য দেশে, উন্নত দেশে, প্রথম বিশ্বজয়ের কথায় কথায় বলা হয়, একদম ইভিএম এর মাধ্যমে ভোট হয় না, ব্যালটে হয়। ব্রেক্সিট কিছুদিন আগে আমরা দেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে দিলাম, জাপান, যেখানে ইভিএম এ ট্রান্সফার করে আবার ব্যালটে ফিরেছে। কোথাও কি আমাদের ভেবে দেখা উচিত? কেন অভিযোগ উঠবে? দেখুন, আমরা যে দলই করি না কেন, একজন ভারতীয় হিসেবে আমরা এতদিন গর্ব করে এসেছি, সেটা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র। ঠিক, স্বাধীনতার পর থেকে প্রতি 5 বছর অন্তর নির্বাচন হয়, একবার একজন আসে। আজকে আমাদের দুর্ভাগ্য, মাত্র 4.5 বছর কংগ্রেস ক্ষমতায় নেই। 4.5 বছর ক্ষমতায় না থেকে একজন হ্যাকার, তার গ্রহণযোগ্যতা কি আছে? তার পাশে কংগ্রেসের একজন নেতা বসে বিদেশের মাটি থেকে এরকম অভিযোগ আসছে। এর আগে নির্বাচন কমিশনের কাছে যখন অভিযোগ গেছিল, আপনারা জানেন যে 2015 সালে আপ দিল্লিতে জয়লাভ করেছে, কোনো প্রশ্ন ওঠেনি। 2016 সালে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতা এসছে, প্রশ্ন আসেনি। যেই 2017-তে গিয়ে ইউপিতে বিজেপি গভর্নমেন্ট এলো, তখন মায়াবতীর দল তারা অভিযোগ করলো ইভিএম এ কারচুপি হয়েছে। নির্বাচন কমিশন তার পরীক্ষা করার জন্য তার ডেট দিয়েছিল, 5-6 দিন ধরে তারা বলেছিল যে ভারতবর্ষের যে কোনো দলের যে কোনো প্রতিনিধি এসে আমাদেরকে দেখান যে কি করে ইভিএম এ কারচুপি করা সম্ভব। তখন এটাই সত্য যে কোনো দলের রিপ্রেজেন্টেশন সেখানে যায়নি এবং তারা সেখানে গিয়ে সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেনি, দেখাতে পারেনি। আজকে বিদেশের মাটিতে কংগ্রেস কেবলমাত্র ভারতবর্ষের
গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে আঙুল তুলেছে তারা ক্ষমতায় নেই বলে। না, অর্থাৎ দেশের সাথে সম্পূর্ণ দেশের সাথে বাজে বিশ্বাসঘাতকতা সম্পূর্ণ বাজে করছে কথা। কংগ্রেস। দেশের ওখানে মানুষকে অপমান আপনি করছে একটা কংগ্রেস ক্লিপ দেখিয়ে কেবলমাত্র যেখানে ক্ষমতায় সিবাল- থাকার জন্য, আরে আপনি কেবলমাত্র একটা ক্ষমতায় ক্লিপ থাকার দেখিয়ে দিন জন্য। যেখানে সিবাল সাহেব বলেছে যে এটা অথেন্টিক, একটা ক্লিপ দেখিয়ে বলুন। তার সাথে যোগাযোগ হলো কি করে? সেই হ্যাকারের যোগাযোগ হলো কি করে? বিদেশের মাটিতে এসে করছে। যদি হয়েই থাকে ভারতবর্ষে নির্বাচন কমিশনের দপ্তরে যান না আপনারা। বলছি যে ইভিএম স্বচ্ছ, এই কথাটা শুধু নির্বাচন কমিশন বললেই বিশ্বাসযোগ্য হবে? কারণ নির্বাচন কমিশন তো আমরা দেখেছি যে এই 5টা রাজ্যের যে নির্বাচন ঘোষণা, সেই নির্বাচন ঘোষণার যে সাংবাদিক সম্মেলন, সেই সাংবাদিক সম্মেলন প্রধানমন্ত্রী সবার কারণে 2016 আপনি ইভিএম হ্যাক করেছিলেন, 2016 আপনি ইভিএম হ্যাক করেছেন, বলুন 2016 মমতা ব্যানার্জি ইভিএম হ্যাক করেছেন, কেন কেন বলবেন? আপনি ভোটে জিতবেন, ভোটে জিতে সরকার করবেন, আবার বলবেন ইভিএম করতে হচ্ছে না, ব্রিগেড হচ্ছে না, এখানে এত চেঁচামেচি করে লাভ নেই। আমার কথা হচ্ছে যে এটা তো বলতে হবে, ধরুন একটা সিস্টেম, যে সিস্টেমে মানে বেশিরভাগ দল তারা আপত্তি জানাচ্ছে, তাহলে তার গ্রহণযোগ্যতা নিয়ে তো প্রশ্নটা স্বাভাবিক। আমার কথা হচ্ছে এমন একটা সিস্টেম থাকতে হবে যে জনরায়ের উপর ডিপেন্ড করছে, যারা বিশ্বাস করছে তাদের যদি আপত্তি থাকে তবে বাতিল করতেই হবে। আমার মত হচ্ছে এই বিষয়টায় পারস্পরিক বিতর্কে না যুক্ত হয়ে আমাদের একমত হওয়া উচিত যে ইভিএম হ্যাক করা সম্ভব। হ্যাঁ, মেশিন থাকলে মেশিনের গলদ থাকতেই হবে তন্ময়দা। ইভিএম হ্যাক করা সম্ভব। আমাদের এখানে কোনো নির্বাচনে সে 2014, 2015, 2016, 2011, 2012 যাই হোক, ইভিএম হয়েছে কি হয়নি এটা নির্দিষ্টভাবে প্রমাণিত নয়। আমরা সকলেই সংসদীয় গণতন্ত্রের উপর আস্থাশীল। সে 34% বিনা নির্বাচনে হলেও আস্থাশীল, 97% বিনা নির্বাচনে হলেও আস্থাশীল, কিন্তু আমরা সকলেই গণতন্ত্রের উপর আস্থাশীল। এই আস্থার কারণেই আমাদের চাওয়া উচিত হচ্ছে যে ইভিএম হ্যাক হওয়ার যে যে সম্ভাবনাগুলো আছে, সেই সম্ভাবনাগুলোর ক্ষেত্রে উপযুক্ত প্রতিষেধক নির্বাচন কমিশন গ্রহণ করছে কিনা সেটা দেখা, এবং সেইটার জন্য প্রয়োজনে ভারতবর্ষের যে জাতীয় রাজনৈতিক দলগুলো আছে তাদের সকলের প্রতিনিধিত্বের সঙ্গে আমাদের এতগুলো বড় বড় বিখ্যাত আইআইটি আছে, তাদের এক্সপার্টদের তার সঙ্গে যুক্ত করে, প্রয়োজনে জার্নালিস্টদের তার সঙ্গে যুক্ত করে একটা কমিটি তৈরি করা যেতেই পারে, এবং সেই কমিটি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে থেকে এই সংক্রান্ত যে কোনো সম্ভাবনার জায়গা আদৌ আছে কিনা সে সম্পর্কে একটা রিপোর্ট দিতেই পারে। সেটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার করেছিলেন, যেখানে গিয়ে সবাই সমস্ত রাজনৈতিক দল চ্যালেঞ্জ গ্রহণ করার পরেও কেউ প্রমাণ করতে পারেনি। কিন্তু তার মানে কি এটা যে ব্যালট বনাম ইভিএম এর যে লড়াই, সেই লড়াইয়ে কেউ বলে দিলেন, মানে নির্বাচন কমিশন বললেন মানে সেটাই একদম ধ্রুব সত্য না, এবং আমি ধরে নিলাম ওই সময়সীমা পার হয়ে যাওয়ার 1 মাস 2 মাস বা 3 মাস পরে কোথাও একটা সংশয়ের মেঘ দেখা দিয়েছে, কোথাও একজন কেউ বলছেন যে আমি ট্রান্সমিটারের মাধ্যমে হ্যাক করতে পারি, তো আমি যাচাই করে দেখব না। আমি কি বেদে লেখা আছে নাকি যে ইভিএম হ্যাক করা যাবে না? আমি একটা লাইন বলতে, ভারতের গণতন্ত্রের উৎসব কোনোভাবেই যেন কেউ প্রশ্নের মুখে না ফেলতে পারে। দেখুন, আমি 3-4টে জায়গাতে, একটা হলো আমি যেদিন ইলেকশন কমিশন বিভিন্ন কাগজে বিজ্ঞাপন দিয়ে রাজনৈতিক দলগুলোকে বলে যে আমরা চ্যালেঞ্জ করছি, ইভিএম দেখেছিলেন ওনারা অফিসে এবং আপনারা ইভিএমটা ট্যাম্পারিং করে দেখান। আমি সেদিন ঘটনাচক্রে ছিলাম দিল্লিতে। দিনের শেষে যেটা জেনেছিলাম সেটা হলো একমাত্র সিপিআইএম দলের প্রতিনিধি এবং আম আদমি পার্টির একজন গিয়েছিলেন, বাদবাকি কেউ যায়নি। তাদেরকে ইভিএম রাখা হয়েছিল সামনে যে আপনারা ট্যাম্পারিং করে আমাদের দেখান। আমার প্রশ্ন, তখন রাজনৈতিক দলগুলো কেন সেই চ্যালেঞ্জটা না? আমার প্রশ্নটা আলাদা। হ্যাঁ, আমি ধরে নিলাম আমি ধরে নিলাম রাজনৈতিক দল যায়নি, গোটা ভারতবর্ষে যায়নি। আজকে যদি এইখানে বসে এই আজকে 21শে জানুয়ারি একটা দেখা যায় যে কেউ এই দাবি করছে, আমি সেটা খতিয়ে দেখব না? আমার না, দেখুন আপনি খতিয়ে দেখতে পারেন। আমেরিকার যে ব্যক্তি এইটা অভিযোগ করেছেন তার কিন্তু পরিচয় জানা খুব জরুরি, খুব জরুরি আমি বলছি। কারণ সে ষড়যন্ত্র করছে, কি করে হলো আমেরিকা পরিচয় জানাটা খুব জরুরি। আমি বলছি তার প্রশ্নটা দেখাও তো নির্বাচন কমিশনের দায়িত্ব। যদি আমার তো বিশ্বনাথ বাবুর কথা আমি মানছি, বিশ্বনাথ বাবুর কথা আমার উদ্বেগ আরো বাড়ছে। যদি আমেরিকা থেকে বা লন্ডন থেকে কেউ বসে ষড়যন্ত্র করে, সেইটাকে যাতে ফুল প্রুফ করা যায়।
কমিশনকে বদনাম করবার জন্য, ভারতবর্ষের গণতন্ত্রকে প্রশ্নের মুখে ফেলার জন্য কেউ কিন্তু আপনি আমায় বলুন যাচাই করা উচিত না উচিত নয়? না, প্রথমত আমি বলবো আমার মতে আমার প্রশ্ন, ইলেকশন কমিশন একবার দিয়েছে, পারেনি, দ্বিতীয়বারও দিতে পারে, দ্বিতীয়বারও সমস্যা। না, এটা রাজনৈতিক দল নয়। আপনারা কেন এটাকে রাজনীতির সঙ্গে দিচ্ছেন? না বিশ্বনাথ বাবু, এটা টেকনিক্যালি আপনাকে জাজ করতে হবে। টেকনিক্যালি লোক নিয়ে যাবে। আরে কেন রাজনৈতিক দল নিয়ে যাবে? রাজনৈতিক দলগুলো যখন চ্যালেঞ্জ করছে, তারা তাদের তরফ থেকে আমি বলছি আমি একজন সাধারণ ভোটার। আমি যখন শুনবো যে এই ভোট মানে ইভিএম হ্যাক হতে পারে, তাহলে আমার বিশ্বাসযোগ্যতা বা আমি যে কাকে ভোট দিচ্ছি সেই ভোটটা অন্য জায়গায় চলে যেতে পারে, এটাও তো প্রমাণ করার বারবার পরীক্ষা দিতেই পারে ইলেকশন কমিশন। সেটা হচ্ছে রাজনৈতিক দল আমার ভোটের ঠিকা না প্রণয় বাবুরা নিয়েছেন, না সুমন বাবুরা, না তন্ময় বাবুরা। আমি টেকনিক্যালি এক্স্যাক্টলি আমি তন্ময় বাবুর সঙ্গে সম্পূর্ণ একমত যে আমি টেকনিক্যাল কমিটি দিয়ে কেন যাচাই করব না? মানে আমি বলছি এর সঙ্গে রাজনীতির সম্পর্ক কি? আমি একটা খুব সামান্য কথা বলি। গণতন্ত্রকে আমি একটা খুব সামান্য প্রযুক্তি হচ্ছে রাজনৈতিক দলরা। না, রাজনৈতিক দলের সাধারণ মানুষের স্টেক হোল্ডাররা তো রাজনৈতিক দলই। নির্বাচনী ভারতবর্ষের সবথেকে বড় ব্যাংক কোন একজন সিঙ্গেল ইন্ডিভিজুয়াল, একজন ভারতীয় নাগরিক কি ইলেকশন কমিশনকে গিয়ে বলেছে কোনো চিঠি দিয়ে বা কোনো ভাবে জানিয়েছে যে আমরা বিশ্বাস করছি না? সাধারণ না, এটা বিশ্বাসের কথা নয়। একজন একরকম, হালদার একরকম। এই যে বিশ্বনাথ বাবুর এত মানে ইভিএম এর প্রতি এত আবেগ কেন? তার কারণটা হলো, কারণ আমরা দেখেছি দ্রুত একবার রাজনীতির একেবারে পশ্চিমবঙ্গের একটা বক্তব্যে আসবো। অনুব্রত মণ্ডল, যিনি নাকি মুখ খুললেই বিতর্ক, তিনি আজকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের যোগদ্দা মন্দিরে গিয়ে বেরিয়ে কি বললেন, আমার মনে হয় সব থেকে বেশি সাসপেন্স ঠিক সেখানেই। তার কথাতেই শোনা যাক, তারপরে নয় ব্যাখ্যা এবং তর্ক হবে। সোমবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রামে যোগাত্তা মন্দিরে পুজো দিতে যান বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। ভক্তি ভরে পুজো দেন, তারপর তিনি যা বললেন তাতে চোখ কপালে উঠবে। মাকে যখন বললাম, মা অসুররা আগমন হয়েছে আবার, তখন মা বলল কোনো চিন্তা নাই, 42-এ 42 হবে, অসুর দমন হবে। মা যা বলবে, মা যা নেবে তাই দেবো, মা যা বলবে তাই করবো। মা বলল যে হ্যাঁ বাবা, তুই নিশ্চিন্তে চলে যা, তুই নদিয়া দায়িত্ব পেয়েছিস, নদিয়াতে তোর জয় জয়কার হবে, বীরভূম তোর জয় জয়কার হবে। অর্থাৎ বীরভূমের জেলা তৃণমূল সভাপতির দাবি তিনি নাকি তার আরাধ্য দেবতার সঙ্গে ভোট নিয়ে কথা সেরে ফেলেছেন। আর এহেন কথা অনুব্রতর মুখে নতুন নয়। এর আগে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুজো দেওয়ার পরেও অনুব্রতর গলায় শোনা গিয়েছিল 42-এর কথা। মা তুমি সব পারো, 42-এ 42 করে দাও। মা বললো কিন্তু যে আমি 42-এ 42। কখনো চরম চরম, আমরা চরম চরম করে ঢাক বাজাবো, আমরা চরম চরম করে ঢাক বাজাবো। কখনো গুড় বাতাসা, প্রচন্ড গরম পড়েছে, জল দিচ্ছে, গুড় বাতাসা দিচ্ছে, খারাপ কি, ভালোই তো। বিতর্কিত মন্তব্য করে সর্বদা সংবাদ শিরোনামে থাকেন অনুব্রত। আর এবার একেবারে মায়ের সঙ্গে কথা। অনেকে রসিকতার সুরে বলছেন অনুব্রতর হাত যে অনেক উপলব্ধি, তা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। তিনি যে বহু হেভিওয়েটের সঙ্গে ডিরেক্ট কথা বলেন তাও ঠিক, কিন্তু তাই বলে মা দুর্গার সঙ্গে হটলাইনে যোগাযোগ? রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। আমার শুধু একটাই সংশয়, এরপরে আলোচনাটা রাজনৈতিক আলোচনা থাকবে না আধ্যাত্মিক আলোচনায় চলে যাবে? কিন্তু রেজাল্ট বলে দিচ্ছেন। না, ঠিকই বলেছেন আপনি। এরপরে আলোচনাটা, এক সেকেন্ড, এরপরে আলোচনাটা আবেদনমূলক হতে পারে। সেটা হচ্ছে যে এইরকম যে আমি এক্ষুনি সুমন এবং বিজনের কাছে আবেদন করতে পারি যে দয়া করে অনুব্রত মণ্ডলের ফোন নাম্বারটা আমায় দাও, আমি একবার তার সঙ্গে কথা বলবো। কারণ তার সঙ্গে যে ডাইরেক্ট হটলাইন যোগাযোগটা আছে। আর কৌশিকী অমাবস্যার দিন খবরের কাগজে রিপোর্ট বেরিয়েছিল তারাপীঠে 5 কোটি টাকার মদ বিক্রি হয়েছিল, এই 2018 সালের হাইয়েস্ট। কৌশিকী অমাবস্যার দিনে সবচাইতে বেশি মদ বিক্রি হয়েছিল, 5 কোটি টাকার মদ তারাপীঠে, সেটা ছিল হচ্ছে হাইয়েস্ট। এখন আমি বুঝতে পারছি, আরে কাগজে বেরিয়েছিল, কিছুই প্রমাণ হলো না। আপনার কাছে ফোন নাম্বারটা থাকলে আপনি দেবেন। অনুব্রত যেটা বলেছে সেটা নতুন কথা না। তৃণমূল কংগ্রেস দলের মাকে
তৃণমূল কংগ্রেস দলের মা সেই অর্থে দেখতে গেলে অনেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মা হিসেবে ভাবেন। তো মা তো অনেক আগেই বলেছে 42-এ 42 হবে, তো সেটাই আজকে অনুব্রত বলেছেন, একটু অন্য আঙ্গিকে বলেছেন। এটা তো অনুব্রতের নতুন কথা না, এ তো মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটাকে একটু অন্য আঙ্গিকে বলেছেন। বীরভূমে যেভাবে গণতন্ত্র ধ্বংস হয়েছে, মা কি কারোর একার? মা তো আপনাদেরও। না না না, সেই মা তো, সেই মায়ের সাথে এই মায়ের কোনো সম্পর্ক নেই। এটা স্বৈরতান্ত্রিক মা, যিনি 42-এ 42 চান, সেটা স্বৈরতান্ত্রিক মা। তর্কে বহুদূর। এটা নিয়ে কি তর্ক হয় নাকি? মায়ের উপর বিশ্বাস নেই তন্ময় দাদের, তন্ময় দাদা ধর্মে বিশ্বাস করেন না। শূন্যর খুব গুরুত্ব এখন। হঠাৎ করে রাজনীতিতে শূন্য একটা ইম্পর্টেন্ট ফিগার, ইম্পর্টেন্ট ভারতীয় রাজনীতিতে কেন পৃথিবীতে শূন্যটা? না না না, আমি রাজনীতিতে ভারতবর্ষ থেকে গেছিল। ধরুন নরেন্দ্র মোদী বলে কংগ্রেস শূন্য ভারত, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় বলে 42-এ 42, স্ট্যালিন 39-এ 39, সর্বত্র একটা শূন্যের খেলা। শূন্য রাজনীতিতে একটা বিরাট ভূমিকা নিচ্ছে। তারই রিফ্লেকশন কিন্তু আপনি অনুব্রতর মানে মায়ের সাথে বিরোধীরা শূন্য। একটা কথা, কেউ পরীক্ষা দিতে যখন যায় সে 100 অঙ্কে পেলে আমরা তো তাকে খুব আমি সাবাস কোন করি। পরীক্ষার্থীকে দেখিনি বলা, ঠাকুরঘর থেকে বেরিয়ে বলা যে মা আমায় বললেন যে তুমি 100 পাবে। আমি বলি সবসময় ভয় গণতন্ত্রের। একটু বলি, একটা জিনিস পরিষ্কার করে বলা ভালো, কেউ তার ধর্মবিশ্বাসে করতেই পারেন এবং সেই বিশ্বাস থেকে বেরিয়ে তার মতো করে ব্যাখ্যা করতে পারেন যে আমার এই বিশ্বাস, আমি এখানে গেছিলাম। কেউ যদি মুসলিম ধর্মের হয় তিনি আল্লাহর কাছে করতে পারেন, কেউ খ্রিস্টান হলে এটা করতে পারেন। তো আমি মনে করি অনুব্রত মণ্ডল তার রাজনৈতিক ব্যাখ্যার থেকেও তার ধর্মীয় ব্যাখ্যা এখানে বেশি দিয়েছেন, এবং রাজনৈতিক ব্যাখ্যা অবশ্যই আছে যে 42-এ 42 পাবে, কারণ বিজেপির ব্রিগেড হচ্ছেই না। ঠিকই, কেউ তাই করতেই পারে এবং আমি দুজনের বক্তৃতায় হাততালি দিতেই পারি। আমি বলি, এই দুটো ফোন আমার সামনে, একটা সুমনের একটা আমার, আমরা আজকে এই ফোন বর্জন করলাম কারণ ফেস টাইম করে ডাইরেক্ট অনুব্রত মণ্ডল মহাশয় ফোন বর্জন প্রতিযোগিতা থাকবে এবং সেই প্রতিযোগিতা গণতান্ত্রিক পরিসরেই হবে, এটাই নিঃসন্দেহে কাম্য। আমি শুধু, আমার তখন জন্মও হয়নি, কিন্তু 1962 সালে একটা ছবি রিলিজ করেছিল অতল জলের আহ্বান। তার একটি গান খুব জনপ্রিয় হয়েছিল, ভুল সবই ভুল। আমার মনে হয় রাজনীতিবিদরা মঞ্চের ওপর থেকে বা সাংবাদিক সম্মেলনে মাঝে মাঝে এমন ভুল করে ওঠেন যেটা অন্তত বেশ কয়েকদিন ধরে তার চর্চা চলে। যেমন শরদ যাদব, যিনি শটান মঞ্চের ওপর থেকে রাফাল বলতে গিয়ে বলে ফেললেন বোফোর্স, আর সেইটা নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী কটাক্ষ করলেন। এখানেই শেষ নয়, বিরোধীরা বলছেন যে প্রধানমন্ত্রী যখন এই বিরোধী সমাবেশের জবাব দিচ্ছেন তখন তিনি বললেন যে বাংলায় তার একজন মাত্র বিধায়ক, আসলে তো বাংলায় তিনজন বিজেপি বিধায়ক। সুতরাং এই ভুলগুলো নিয়ে নিঃসন্দেহে এই মুহূর্তে ব্রিগেডের পরও চর্চা চলছে। দেখুন, কথায় আছে নিজে কাচের ঘরে থেকে অন্যের কাচের ঘরে ঢিল ছুটতে নেই। ব্রিগেডের সভায় একটি ভুল ঘিরে তর্জাতেও অনেকে সেই আপ্তবাক্যই মনে পড়ছে, কারণ বিরোধী দলের নেতার ভুলকে হাতিয়ার করতে গিয়ে প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছেন তাতেও তৈরি হয়েছে বিতর্ক। শনিবার ব্রিগেড থেকে মুখ ফসকে রাফালকে বোফোর্স বলে ফেলেন লোকতান্ত্রিক জনতা দলের নেতা শরদ যাদব। बोफोर्स की लूट और डकैती डालने का काम बोफोर्स में हुआ है। बोफोर्स की लूट और डकैती डालने का काम बोफोर्स में हुआ है। পরে বুঝতে পেরে অবশ্য মঞ্চে দাঁড়িয়ে ভুল সংশোধনও করে নেন তিনি। माफ करना, मैं बोफोर्स बोला था, राफेल इनने डकैती डाली है, ये साबित होने वाला है। माफी चाहता हूं, राफेल राफेल राफेल। शरद जी ने ठीक किया है। शरद जी ने कभी कभी बोलने से हमारे मुख से निकाल जाता है कोई पुराना बात, लेकिन ठीक है, बोफोर्स नहीं वो राफेल है। শরদ যাদব ভুল সূত্রে নিলেও এই ভুলকেই লুফে নেন নরেন্দ্র মোদী, কটাক্ষ ছুড়ে দেন তিনি। जिस मन से ये लोग देश और लोकतंत्र बचाने की बातें कर रहे थे, उसी मंच पर एक नेता ने बोफोर्स घोटाले की याद दिला दी। आखिर सच्चाई कब तक छुपती है? कभी न कभी तो सच निकल के आ ही जाता है। কিন্তু বিরোধীদের ভুল ধরতে গিয়ে মোদীর মুখ থেকে এমন কথা বেরিয়ে যায় যা লুফে নেয় বিরোধীরা। पश्चिम बंगाल में भारतीय जनता पार्टी का सिर्फ एक एमएलए है, एक, लेकिन वहां बीजेपी से बचने के लिए पूरे हिंदुस्तान के सारे लोग इकट्ठे हो गए हैं।
एक एमएलए वाली पार्टी। মোদীর মুখে এই কথা শুনে মাঠে নেমে পড়েছে বিরোধীরা। তাদের কটাক্ষ, যে পশ্চিমবঙ্গে বিজেপি পদ্ম ফোটানোর স্বপ্ন দেখছে সেখানে দলের বিধায়ক আছে তাই কিনা জানেন না নরেন্দ্র মোদী। বিজেপির 3 জন বিধায়ক থাকা সত্ত্বেও তিনি বলছেন একজন। প্রধানমন্ত্রী কি চোখে দেখে এবং কতটা গুরুত্ব দেয় এখানকার বিজেপি, সেটা তো তার আটারেন্সে বোঝা যাচ্ছে যে তিনি জানেনই না এই রাজ্যে কি বিজেপি কে আছে না আছে, কজন এমএলএ আছে, তারা কে কে, তারপরে এগুলো হচ্ছে গুনতির বাইরে। সিপিএম আবার এই ইস্যুতেও তৃণমূল বিজেপি আঁতাতে অভিযোগ তুলছে। প্রধানমন্ত্রীকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে পশ্চিমবাংলায় তৃণমূলের বিধায়ক সংখ্যা কত, উনি তাদের নাম ঠিকানা সব বলে দিতে পারবেন। যদি তৃণমূলই থাকে ওনার পারপাস সার্ভ করার জন্য, তাহলে বিজেপির কে এমএলএ আছে কে নেই এ ওনার খোঁজ রাখারই বা দরকার কি, আর পাত্তা দেবারই বা দরকার কি? বিজেপির পাল্টা দাবি, মোদীর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। যথেষ্ট উনি পশ্চিমবঙ্গ সম্পর্কে জানেন যে এখানে 3 জন এমএলএ আমাদের রয়েছেন, কিন্তু বক্তব্যের শুনে উনি বলেছেন যে একজন এমএলএ আর কাফি, আর তিনি যা বলছেন তাতে আর তৃণমূল কংগ্রেস নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, এই বক্তব্যই বলেছেন বলে আমার মনে হচ্ছে। সব মিলিয়ে ভুল নিয়েও এখন তরজা তুঙ্গে। দীপক ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।